এই ডট টিএক্সটিটা হচ্ছে আমাদের এক্সটেনশন, অর্থাৎ এই টিএক্সটি হচ্ছে মূল জিনিস, এর আগে কি লেখা আছে ওইটা বিষয় না, কিন্তু এক্সটেনশনটা কি এটাই হচ্ছে বিষয়। তো যেহেতু আমরা এইচটিএমএল ফাইল তৈরি করব, তো আমরা যেই কোনো নাম দেই না কেন, এই যে ডট টিএক্সটি এক্সটেনশনটা হবে এইচটিএমএল। মনে করেন আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল দেওয়ার সাথে সাথে বলবে যে আপনি কি এই টাইপটা চেঞ্জ করতে চাচ্ছেন, আপনার যে এক্সটেনশনটা আছে এটাকে চেঞ্জ করতে চাচ্ছেন। আমি ইয়েস করে দিলাম, ইয়েস আমি চেঞ্জ করতে চাচ্ছি। ইয়েস করার সাথে সাথেই দেখেন এইটা ব্রাউজারের একটা আইকন চলে আসছে, ব্রাউজারের আইকন চলে আসছে। এই ডট এইচটিএমএল এর আগে আপনি কি নাম দিবেন এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, যে কোনো নাম আপনার মনে চাইলে আপনি দিতে পারেন। আমি এখানে ইন্ডেক্স দিয়েছি। ইন্ডেক্স কেন ইউজ করলাম এটার কারণ পরবর্তীতে আমরা জানতে পারবো যে ইন্ডেক্স আসলে কেন। তো আপনি যে কোনো নাম দেন, সমস্যা নেই, বাট এইচটিএমএল এর ক্ষেত্রে ডট এইচটিএমএল টা দিতে হবে, ফাইল টাইপ ডট এইচটিএমএল। ওকে, তো আমরা নোটপ্যাড দিয়ে করতে পারি, তো নোটপ্যাড আর করছি না, আমরা সরাসরি সাবলাইমে যাচ্ছি। দেখেন আমার সাবলাইমটা আমি ওপেন করলাম, আপনারা স্টার্ট মেনু থেকে সাবলাইম ওপেন করতে পারেন। আমারটা পিন করা আছে বিধায় আমি এখান থেকে ওপেন করছি, আমারটা এখানে পিন করে রাখছি, অথবা আমি যদি চাই আমি এখান থেকে সার্চ দিয়েও আনতে পারি। সাবলাইম টেক্সট, এই যে সাবলাইম টেক্সট এখানে আসছে, এখানে ক্লিক করলে আমার সাবলাইম ওপেন হয়ে যাবে। এখন দেখেন এই যে সাবলাইমটা আমি ওপেন করলাম, এই সাবলাইমের উপরে কি করব, আমি index.html টা এই ফাইলটা আমি টান দিয়ে এনে ছেড়ে দিলাম, জাস্ট এটা এনে ছেড়ে দিলাম এর উপরে। অথবা ফাইল থেকে ওপেনও করা যায়, ওপেন ফাইল এখান থেকেও কিন্তু আমরা ওপেন করতে পারি। তো ওপেন করতে গেলে সময় লস হবে, এজন্য আমি এখান থেকে জাস্ট টান দিয়ে ছেড়ে দিলাম, কারণ এটা ছেড়ে দিলেই হচ্ছে, এটা ছেড়ে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, এখন একটু বড় করলাম সাবলাইম টেক্সটটা। এখন দেখেন আমি যদি একটা লিখি এখানে শুধু HTML এইটা লিখি, লিখে নরমালি যদি ট্যাব প্রেস করি তাহলে দেখেন এইভাবে আসছে, কিন্তু এখন দেখেন যদি এখন আমি নিয়ে আসি এটা, ভাইয়া সেভ করার পরে মনে হয় আসবে। সরি ওয়েট, it has been modified, save change modified, sorry, এই ফাইল নরমালি কাজ করবে। আচ্ছা, HTML ভাই ফাইলটা ওপেন করার পর আগে সেভ করেন, তারপরে মনে হয় ওইটা দিতে হবে। সেভ ওপেন করার পরে সেভ, কিন্তু অথবা আপনার ভিএস কোডে যেমন চিহ্ন দিতে হয় না, যেরকম মানে যে আশ্চর্যজনক যে চিহ্নটা ওইটা দিয়ে দিলে তো চলে আসে। না ওইটা ছাড়াও আসে, এটা আমি এতক্ষণ এই খুঁজে বেড়াইছি মনে করে ওইটা এমনি আসবে, কিন্তু এটা ক্লাস ভাইয়া HTML5 দিতে মনে হয় আসতে পারে। ওকে। আচ্ছা দেখেন এই যে এটা আসার কারণটা কি, এটা কিন্তু নরমালি আসতো না, যেভাবে আছে এটা কিন্তু নরমালি আসতো না। এটার কারণ হচ্ছে আমরা যে প্যাকেজটা ব্যবহার করছি, আমরা প্রিফারেন্স থেকে আমরা প্যাকেজ কন্ট্রোল রিমুভ প্যাকেজে গেলে আমরা প্যাকেজগুলো দেখতে পারবো। এই যে প্যাকেজগুলো আমরা ব্যবহার করা আছে, এই প্যাকেজগুলো জন্য আমাদের এটা চলে আসছে, HTML5 একটা প্যাকেজ ব্যবহার করা আছে। ও সরি, এখানে HTML আসতো,
কারণ HTML5 প্যাকেজ ব্যবহার করে দিচ্ছি তো এই জন্য HTML5 ছাড়া আসবে না, আমার এটা মাথায় ছিল না যে HTML লিখলেই চলে আসতো সিনট্যাক্সটা, বাট HTML5 এর প্যাকেজ ব্যবহার করার কারণে এই যে HTML5 প্যাকেজ, এই জন্য 5 না লিখলে এই সিনট্যাক্সটা আসছে না। আচ্ছা, তো HTML5 দিয়ে কি দেওয়ার কারণে এটা আসলো, HTML5 দিয়ে জাস্ট ট্যাব প্রেস করছি, ট্যাব, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে সিনট্যাক্সটা চলে আসছে, ডিফল্ট সিনট্যাক্স। এখন দেখেন এইখানে ফার্স্ট অফ অল কি আছে, এটা হচ্ছে HTML ডিফল্ট সিনট্যাক্স। এখন ফার্স্টে দেওয়া আছে দেখেন ডক টাইপ HTML, এইটা হচ্ছে HTML5 ভার্সনের ডক টাইপ HTML, অর্থাৎ ডকুমেন্ট টাইপ HTML। যখন ব্রাউজার কোডটা রিড করা শুরু করবে, পড়া শুরু করবে, তখন ফার্স্টে তাকে বলে দেওয়া হবে ডকুমেন্ট টাইপটা কিন্তু HTML, তখন তার বুঝতে আর অসুবিধা হয়ে যাবে। আদারওয়াইজ যদি শুধু HTML থাকে তখন তাকে বুঝতে হবে আসলে এর ভিতরে কোন ভার্সনে কাজ করা আছে, HTML5 না 4 কোনটা নিয়ে কাজ করা আছে। তো ডক টাইপ HTML আছে, এটি HTML5 এর জন্য, 5 ভার্সনের জন্য। তো এখানে বলাই আছে ডক টাইপ বলতে বোঝায় ডকুমেন্ট টাইপ HTML। আচ্ছা, এটা হচ্ছে HTML5 ভার্সনের জন্য। নরমালি সিনট্যাক্স ছিল কিন্তু HTML দিয়ে শুরু করে এই HTML শেষ পর্যন্ত, শুরু শেষ এতটুকু ছিল। বাট HTML5 ভার্সনে এটা শুরুতে অ্যাড করা হয়েছে। খেয়াল করেন দেখেন HTML শুরু হয়েছে, HTML শেষ। এটাকে বলা হয় ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ। আবার কেউ বলে সিঙ্গেল ট্যাগ, আবার ডাবল ট্যাগ। সিঙ্গেল দেখেন এটার ওপেনিং HTML এখানে শুরু আছে, HTML লাস্টে শেষ আছে। শুরুটা শেষ একই জিনিস, শুধুমাত্র একটা স্ল্যাশ দেওয়া, শেষ করতে গেলে একটা স্ল্যাশ। দেখেন আমাদের পায়ের থেকে, মাথার থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত নিয়েই কিন্তু আমরা মানুষ, তাই না? তো এইখানে শুরু থেকে HTML একদম শেষ পর্যন্ত, পায়ের তালু পর্যন্ত HTML। এর ভিতরে অনেক কিছু আছে, যেমন আমাদের মাথার ভিতরে কি আছে, আমাদের এর ভিতরে ফেস আছে, আমাদের চোখ আছে, আমাদের কান আছে, আমাদের চুল আছে, অনেক কিছু আছে। আমাদের আসসালামু আলাইকুম। হেডের নিচে আমাদের কি আছে, বডি আছে, তাই না? সমস্ত কিছু বডিতে আমাদের যা কিছু ব্যবহার করি, পোশাক আশাক, পারফিউম, যা কিছু সমস্ত কিছু আমরা বডিতে ব্যবহার করি। তো HTML এর ক্ষেত্রেও সেম। দেখেন HTML শুরু, HTML শেষ। এটা কিন্তু আপনার হাতে লেখা লাগছে না, ডিফল্ট ভাবে ট্যাব প্রেস করলে চলে আসবে HTML শুরু, HTML শেষ। আচ্ছা, এর ভিতরে দেখেন হেড, বলতে পারেন আমাদের যে হেড, আমাদের মাথা, সেরকম একটা কিছু মনে করতে পারেন। এখন নরমালি দেখেন হেড এতটুকু, প্রথমে হেড আছে আমাদের। দেখেন মানুষকে যখন আমরা চিনি, কিভাবে চিনবো? আমি আপনাকে দেখেই তো চিনবো, আপনার ফেস দেখে আমি চিনবো, তাই না? আপনার চেহারা দেখে আমি চিনবো। আপনার চেহারাটা কিসের সাথে সংযুক্ত? আপনার মাথার সাথে সংযুক্ত। তো ঠিক সেম হেডের ভিতরে টাইটেল নামে একটা অপশন আছে। টাইটেল বলতে আমার কি বোঝায়? শিরোনাম। এই টাইটেলটা আসলে কোথায় কাজ করে? যদি আমি যে কোডটা আসছে ডিফল্ট ভাবে, এটা যদি আমি সেভ দিই, সেভ দিয়ে যদি এটাকে আমি একটু ওপেন করি, এই ফাইলটাকে যদি আমি ওপেন করি, দেখেন কোনো কিছুই নাই। একটু ছোট করে, এখানে হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। দেখেন index.html এখানে লেখা, এই যে ফেসবুক, HTML রেফারেন্স, এইগুলো হচ্ছে টাইটেল, এগুলো হচ্ছে টাইটেল। কিন্তু আমি এই সাইটে কোনো টাইটেল না দেওয়ার কারণে index.html ডিফল্ট ভাবে ফাইলের নামটা আমার এখানে শো করছে। যখন আমি এই টাইটেলের ভিতর কিছু একটা লিখে দিব, ধরেন ফার্স্ট ক্লাস লিখে দিলাম, এখানে একটু রিলোড করি, ওইখানে দেওয়ার পরে সেভ করার পরে এখানে অবশ্যই রিলোড করতে হবে। ফার্স্ট ক্লাস, এই যে রিলোড সিস্টেম, কিছুক্ষণ পর এটা থাকবে না, কারণ আমরা একটা প্যাকেজ ইনস্টল করে দিব, অটোমেটিক্যালি এটা রিলোড হবে, অটো লাইভ কাজ করবে, এটা থাকবে না। কিন্তু এটা বেসিক, এগুলো জানতে হবে। দেখেন ফার্স্ট ক্লাস, অর্থাৎ আমরা এই টাইটেলের ভিতর যেটা দিছি, যাই দিই না কেন, যদি আমি দিই এলএডিপি যশোর এখানে, সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এলইডিপি যশোর, সেভ দিই, রিলোড করি, এলইডিপি যশোর, এটা আমাদের চলে আসছে। তার মানে আমরা বুঝলাম যে টাইটেলে আমরা যা দিব সেইগুলাই এখানে থাকবে। অতএব আমরা যেই সাইট ওপেন করি না কেন,
সেই সাইডের যে টাইটেল গুলো আমরা দেখতে পাই, শিরোনামগুলো, সেটা কিন্তু এই টাইটেলের ভিতর দেওয়ার কারণেই আমরা দেখতে পাই। এখন বুঝতে পারছি যে এই যে ফেসবুক লেখা থাকে, ইউটিউবে গেলে ইউটিউব লেখা থাকে, এই যে আপনার W3 স্কুলে আসলে যেই সাইডে যায় না কেন সেই সাইডে টাইটেলটা এখানে থাকে। তার মানে এই টাইটেলের ভিতর যেটা দেওয়া থাকে সেইটা। আচ্ছা, এইখানে যে মেটা ট্যাগ দেওয়া আছে ডিফল্ট ভাবে আরো অনেক মেটা ট্যাগ আমাদের লাগবে। আমরা পরবর্তীতে রেসপন্সিভ করতে গেলে অনেক মেটা ট্যাগ লাগবে। এসইও এর জন্য মেটা ট্যাগ কাজ করে। তো এখানে ডিফল্ট ভাবে মেটা ট্যাগ আছে মেটা ক্যারেক্টার সেট UTF-8 ইন্টারন্যাশনাল একটা ক্যারেক্টার সেট আর কি এটা। ওয়ার্ল্ড ওয়াইড UTF-8 একটা ক্যারেক্টার সেট। আরেকটা মেটা এখানে দেওয়া আছে HTTP equivalent XUA compatible content IE equal EDGE অর্থাৎ এটা ব্রাউজার কম্পেটেবল এর জন্য এই মেটা ট্যাগটা ব্যবহার করা। যে ইন্টারনেট এক্সপ্লোরার এবং EDGE ব্রাউজার যেটা ডিফল্ট ভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে থাকে, সেই ব্রাউজার কম্পেটেবল সাপোর্টেড এর জন্য এই মেটা ট্যাগটা ব্যবহার করা হয়। ডিফল্ট ভাবে এটা দিয়ে দেওয়া আছে। আর এইখানে টাইটেল আমরা বুঝলাম, আর এই যে লিংকটা দেওয়া আছে এই লিংকটা আমরা যখন এক্সটার্নাল CSS করব তখন আমাদের লাগবে। এখন আপাতত এটাকে আমরা অ্যাভয়েড করি, এটা প্রয়োজনে মনে করেন নাই, এটা করে দিলাম, এখান থেকে রিমুভ করে দিলাম। এতটুকু হচ্ছে আমাদের হেড অংশ। আচ্ছা, এর নিচে দেখেন একটা অংশ হচ্ছে বডি। এই যে বডি শুরু, বডি শেষ, বডি শুরু আর বডি শেষ। এই বডি শুরু এবং বডি শেষ এর মাঝে আমাদের যাহা কিছু করতে হবে বডির ভিতরে সবকিছু, এইখানে কাজ কিন্তু খুবই অল্প কাজ। হেডের ভিতরে, মাথার ভিতরে কাজ কিন্তু খুবই অল্প, বাট সমস্ত কাজ কিন্তু বডির ভিতরে। এর ভিতরে আমরা যাহা কিছু করবো সব বডির ভিতরে করব। সিম্পলি দেখেন, যদি আমি আপনারা দেখছেন হেডিং ট্যাগ ছিল H1, একটা হেডিং ট্যাগ দিই, যদি এখানে দিই LEDP 2020, একটু দেখেন যদি এটা সেভ দেওয়ার পর আমি এখানে রিলোড করি, LEDP 2020 অনেক বড় ভাবে চলে আসছে। এটা কোথায় ইউজ করা? বডির ভিতর যত কাজ হবে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন হোয়াইট, যেটা এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি, এই যে ব্রাউজারের টোটালটাই হচ্ছে বডি, টোটালটাই বডি। বডির ভিতর যা করব এখানে সেটাই চলে আসবে। এই টোটালটাই হচ্ছে আমাদের এই বডি। এখন দেখেন এটা 6টা আছে আমাদের হেডিং ট্যাগ, তো আমরা 6টা লিখতে পারি। দেখেন খুব ইজি ভাবে আমরা কিন্তু কপি পেস্ট করে দিলাম। কিভাবে করলাম? জাস্ট একটার উপরে ক্লিক করে Ctrl+Shift+D, কিছু শর্টকাট আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন যেটা কাজের সুবিধার্থে। কি করছি? এটার উপরে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে হবে, লাস্টে ক্লিক করে আর ফার্স্টে ক্লিক করে আর মাঝে ক্লিক করে একটা জায়গায় ক্লিক করলেই হবে। ক্লিক করার পর Ctrl+Shift+D অর্থাৎ ডুপ্লিকেট হবে, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন দেখেন এই প্রথমটা আছে কি H1, আমি যদি এটাকে H2 করতে চাই, H2 দেখেন একবারে চেঞ্জ হয়ে যাচ্ছে দুইটা। এভাবেও চেঞ্জ করতে পারি, অথবা দেখেন এই H1 এ ক্লিক করলাম, একটা কন্ট্রোল চেপে ধরে এই H1 একটা ক্লিক করলাম, দেখেন দুই জায়গায় কিন্তু আমার কার্সর চলে গেছে। কন্ট্রোল চেপে ধরে প্রথমে কি করছি দেখেন একটু, H1 একটা ক্লিক করে নিয়ে আমি কন্ট্রোল চেপে ধরছি, তারপরে এই H1 এ ক্লিক করছি, H1 এ ক্লিক করছি, এরপরে মনে করি আমি একটা ব্যাক স্পেস এটা মুছে দিয়ে এখানে 3 করে দিলাম। এভাবেও কিন্তু করতে পারি, অথবা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে H1 এর উপর ডাবল ক্লিক করলাম, করার পরে Ctrl+D প্রেস করলাম, শুধুমাত্র Ctrl+D, তাহলে দেখেন এইটাও সিলেক্ট হয়ে গেছে, এইটাও সিলেক্ট হয়ে গেছে, দুইটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি H4 দিই, দুইটাই কিন্তু H4 হয়ে যাবে। আপনারা এখন কেউ প্র্যাকটিস করতে চান না সাথে সাথে, যারা নতুন বিশেষ করে, কারণ এই ভিডিও রেকর্ড থাকবে, এখনই প্র্যাকটিস করতে চান না, কারণ এখন আগে মনোযোগ সহকারে দেখেন, এখন মনোযোগ সহকারে দেখেন, এরপর প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের জন্য সময় থাকবে তখন প্র্যাকটিস করেন। আচ্ছা H4, আচ্ছা H5 যদি আমি দিতে চাই, সেম ভাবে আমি দিতে পারি, কয়েকটা ওয়ে দেখালাম আমি, যে এখানেও ক্লিক করে এখানে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলে দেখেন আমি যত জায়গায় ক্লিক করব তত জায়গায় কিন্তু মাউসের কার্সর এক একটা করে তৈরি হয়ে যাবে, এক জায়গায় বহুত চেঞ্জ করা যায় একসাথে। H1, H1, 5, এটা ক্লিক করলাম 6, অর্থাৎ হেডিং যে 6টা ছিল 1 2 3 4 5 6, দেখেন H1 শুরু হয়েছে, H1 শেষ,
মাঝে কিন্তু এলডিপি 2020। আসলে এইটার কাজটা কি? H1 এর কাজ হচ্ছে হেডিং 1, সে সর্বোচ্চ হেডিং দিবে, সর্বোচ্চ হেডিং তৈরি করবে, সবথেকে বড়। তো কাকে তৈরি করবে? H1 শুরু এবং শেষের মাঝে যেই এলিমেন্ট গুলা থাকবে, যে কন্টেন্ট গুলা থাকবে, তাকে চেঞ্জ করে দিবে, তার হেডিংটা চেঞ্জ করে দিবে সে। এখন দেখেন যদি আমি প্রত্যেকটাই সেম, প্রথমটা একটু বড় হবে, তারপরটা একটু ছোট হবে, তারপরটা একটু ছোট, পর্যায়ক্রমে 1 বড়, তার নিচে 2, এভাবে। মানে একদম 6 হচ্ছে ছোট, 5 তার বড়, 4 তার বড়, 3 তার বড়, পর্যায়ক্রমে আরকি। তো আমরা যদি একটু দেখি আউটপুটটা, দেখেন এই অবস্থায় আছে, যদি রিলোড করি, দেখেন বড় থেকে ছোট হইতে হইতে আসছে। হেডিং এর যে 6টা ছিল ট্যাগ, 1 এর থেকে 6, H1 থেকে H6, এটা হচ্ছে সেটা, হেডিং 1। ওকে, আচ্ছা। এখন দেখেন এটা হেডিং 1, 1 এর থেকে 6টা ট্যাগ। HTML এর মূল কিন্তু ট্যাগ, ট্যাগ দিয়ে সমস্ত কিছু। HTML এর যে ব্রাউজারে কোন জায়গায় কি প্রদর্শন হবে আমরা দেখে ফেলেছি, যে ডিসপ্লে হবে সমস্ত কিছু, সে কন্টেন্ট গুলো কিভাবে ডিসপ্লে হবে সেটা সে সেট করে দেয়। এখন দেখেন পি ট্যাগ আছে একটা, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আমরা সবাই বুঝি। এখন দেখেন আমি যদি এখানে প্যারাগ্রাফে কোনো কিছু লিখতে চাই, তাহলে আমি হাতে টাইপ করা লাগবে অথবা কোথাও থেকে কপি পেস্ট করা লাগবে। তো এখানে একটা সুবিধা আছে, যদি আমি ওখানে লরেম প্রেস করে ট্যাব প্রেস করি, লরেমটা লিখে ট্যাব প্রেস করি, দেখেন আমার অটোমেটিক্যালি চলে আসছে কিছু, অটোমেটিক চলে আসছে টেক্সট। তার মানে আমার কপিও করা লাগলো না, আমার লেখাও লাগলো না। আমি শুধু কি করছি দেখেন, লরেম, LOREM, লরেম দিয়ে ট্যাব প্রেস করছি, ট্যাব আমার এখানে চলে আসছে। এখন আমি সেভ দিয়ে একটু রিলোড করি, দেখেন আমার এটা প্যারাগ্রাফ। আরো দিতে চাই, এটাকে সাপোজ একটু বাড়াই দিই, তাহলে সুবিধা হবে। ওকে, দেখেন এটা প্যারাগ্রাফ হয়ে গেছে। যদি আমি প্যারাগ্রাফটা কেন আসলে লাগে, কি জন্য লাগবে একটু খেয়াল করেন। যদি আমি এইখানে ধরে নেন, এইটাকে আরেকটা কপি পেস্ট করে দিলাম, Ctrl+Shift+D, ডুপ্লিকেট করলাম, দেখেন এইটার থেকে এটা একটা প্যারা, এটা আরেকটা প্যারা, মাঝখানে সে কিন্তু অটোমেটিক্যালি ফাঁকা নিয়ে তার জায়গা দখল করে আছে, প্যারা প্যারা আকারে নিছে, ঠিক আছে, প্যারা প্যারা আকারে নিবে সে। এখন দেখেন এই যে পাশাপাশি লেখা ফাঁকা আছে বিধায় ফাঁকা হয়েছে তা না, কিন্তু আমি যদি একসাথে লাগাইও রাখি এরপরও কিন্তু ফাঁকাই থাকবে। কারণ এই পিটাক দেখেন এখানে শুরু হয়েছে, এইখানে শেষ হয়েছে, আসসালামু আলাইকুম। মানে এর ভিতরে যে কন্টেন্টটা আছে সেটা কিন্তু পি ট্যাগের ভিতরে। আর পি ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে ওর ভিতরে যাই থাকুক না কেন সে প্যারা আকারে তৈরি করে দিবে। অর্থাৎ এইখানে একটা পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ, তার মানে কি একটা প্যারা হয়েছে। এখানে পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ, এটা আরেকটা প্যারা। যদি আরো দিই তাহলে আরো প্যারা হবে। বুঝা গেছে? একটু ফাঁকা করে রাখলাম বোঝার সুবিধার্থে, যাতে কোডটা ভালোভাবে বুঝতে পারি আমরা। আচ্ছা, ওকে। এখন খেয়াল করেন যদি আমি নরমাল কোনো কিছু লিখি, ধরে নেন শুধুমাত্র এনামুল হক লিখলাম, লেখার পর আমি রিলোড করলাম, দেখেন নরমালি এনামুল হক আসছে, তাই না? এখন যদি এটাকে আপনি বোল্ড করতেছেন, সাপোজ কোনো হিডিং না করে নরমালি বোল্ড করবেন, তাহলে বোল্ডের জন্য কিন্তু একটা ট্যাগ আছে, বোল্ডের জন্য কিন্তু একটা ট্যাগ আছে। কি ট্যাগ বলুন তো? বি ট্যাগ। বোল্ডের জন্য বি ট্যাগ আছে। সেভ দি, দেখেন এনামুল হকটা বোল্ড হয়ে গেছে, এনামুল হক বোল্ড হয়ে গেছে। কি কারণে? বি ট্যাগের কারণে। কারণ বি ট্যাগের বৈশিষ্ট্যই হচ্ছে তার ভিতরে যেটা থাকবে, তার ভিতরে যেটা থাকবে সেটাকে সে বোল্ড করে দিবে। সে যেই থাকুক না কেন, যেই টেক্সট থাকুক না কেন, যেই কন্টেন্ট থাকুক না কেন, সেটাকে সে বোল্ড করে দেবে। এটা হচ্ছে বি ট্যাগের, এটা হচ্ছে বি ট্যাগের বৈশিষ্ট্য, যে সেটাকে সে বোল্ড করে দিবে। আচ্ছা, এখন যদি আমি এটার নিচে কোনো আন্ডারলাইন দিতে চাই, যে এনাবলের নিচে কোনো আন্ডারলাইন দিবেন, তাহলে কি হবে? আমরা ইউ ট্যাগ ব্যবহার করতে পারি। দেখেন Ctrl+Shift+D, যদি ইউ ট্যাগ ব্যবহার করে, আপনি ইউ ট্যাগ দেখছেন, এখানে একটা আন্ডারলাইন চলে আসবে, এই এনাবলের নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। জি। এখন খেয়াল করেন
কিছু খাতির দেবেন নাকি দেখলেন এখন খেয়াল করেন যে এনামুল হকের নিচে আন্ডারলাইন চলে আসছে, এটা কিন্তু পাশাপাশি আছে। আপনি যদি চান যে এইটা এই এনামুল হকের নিচে থাকবে, এটা এই আন্ডারলাইনটা এর নিচে থাকবে, তো পাশাপাশি আছে। তো এটা করা যাবে। দেখুন এইখানে দেখেন, যদি এই লাইনের পরে আমি একটা বিআর ইউজ করি, বিআর বলতে ব্রেক বোঝায়, সিঙ্গেল লাইন ব্রেক, মানে ওই লাইনে আর কন্টিনিউ কিছু করতে পারবে না, নিচের লাইনে চলে আসতে হবে। আমি বিআর ব্যবহার করলাম, এটা আমি এখানে রাখলেও হবে, এটা কিন্তু নিচে রাখলেও হবে, একই কথা। আমি বিআর ব্যবহার করলাম, রিলোড করি, দেখেন এটা নিচে চলে আসছে। একবার বিআরে বলা হয় সিঙ্গেল লাইন ব্রেক, মানে এই লাইন ব্রেক হয়ে গেল। যদি আরেকটা বিআর ব্যবহার করি তাহলে আরেকটা লাইন ব্রেক, মানে দুইটা লাইন, অর্থাৎ একটা লাইন ফাঁকা হয়ে যাবে। যদি আমি এখানে দেখেন আরেকটা বিআর ব্যবহার করি, দুইটা বিআর, এখন কি হবে, মানে দুইটা লাইন, প্রথম লাইন তো ব্রেক হবে, পরে আরেকটা লাইনও ব্রেক হবে, তার মানে কি একটা লাইন ফাঁকা হয়ে যাবে। দেখেন এখানে রিলোড করে একটা লাইন ফাঁকা হয়ে গেছে। একটা বিআরের কারণে কি এই লাইন থেকে সে নিচে চলে আসলো, আর আরেকটা বিআরের কারণে সে আরেক লাইন ফাঁকা করে দিবে, মানে দুইটা বিআর মানে দুইটা ব্রেক, দুইটা সিঙ্গেল লাইন ব্রেক, বুঝা গেছে? এই জন্য মাঝখানে ফাঁকা হয়ে গেছে। যদি আমি একটা বিআর দিই তাহলে শুধুমাত্র পাশাপাশি থাকবে না, ওটা নিচে থাকবে, পাশাপাশি থাকবে না, ওইটা নিচে থাকবে। ওকে, আচ্ছা। যদি আমি ইটালিক করতে চাই, ইটালিক করতে চাইলে আই ট্যাগ আছে। ভাই আমরা ওয়ার্ডে যেভাবে লিখি আর কি ওইগুলোই, কিন্তু এখানে আপনার ট্যাগ হিসেবে ব্যবহৃত হবে এগুলো। হ্যাঁ, এগুলো ট্যাগ হিসেবে ব্যবহৃত হবে। আই ট্যাগ, এটা এই দেখেন ইটালিক, এই লেখাটাকে ইটালিক করে দিছে। এখন যদি এটা এখানে বিআর দিয়ে একটা ব্রেক দিয়ে দিই এটা, তাহলে ওটা আবার নিচে চলে আসবে, এটাও নিচে চলে আসবে, দেখেন ইটালিক। এখন একটাকে আমরা কিন্তু একাধিক করতে পারি। দেখেন তিনটা কিন্তু তিনটা ট্যাগের ভিতরে এসছে, বোল্ড, আন্ডারলাইন, ইটালিক। এখন আমি চাই যদি একটাই করতে, যে একজনই এই এনামুলই বোল্ড হবে, এনামুল ইটালিক হবে, এনামুল আন্ডারলাইন হবে, একটাই হবে অনলি, সেটা কি হবে? যে একজনই মনে করেন, ধরে নেন এখানে দিলাম আহাদ আলী। এখন এই আহাদ আলী বোল্ড হবে, আহাদ আলী আন্ডারলাইন, আহাদ আলী ইটালিক হবে, সেটা কিভাবে হবে তাহলে? আচ্ছা, ফার্স্টে চিন্তা করেন যে আহাদ আলী বোল্ড হবে, এটা আমাদের নর্মাল কনসেপ্ট, আহাদ আলী বোল্ড হইলো। আচ্ছা, এখন যদি আহাদ আলী আন্ডারলাইন হইতে চাই তাহলে অবশ্যই ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা যদি ইউ ট্যাগ ব্যবহার করি, ইউ ট্যাগ, এই আহাদ আলীটাকে টান দিয়ে নিয়ে আমি ইউ ট্যাগের ভিতর দিয়ে দিলাম। দেখেন এখন কি হইলো, প্রথমে বি ট্যাগ আছে, এরপর ইউ ট্যাগ আছে। যদি আমি একটু আউটপুটটা দেখতে চাই, দেখেন আহাদ আলী বোল্ড হয়েছে, আহাদ আলী আন্ডারলাইন হয়েছে। আচ্ছা, এটা একটু করে রাখি, বিআর ট্যাগ ইউজ করে এখানে লাস্টে, তাহলে এটা ব্যবহার করে যাতে একটু ফাঁকা হয়। ওকে, দেখেন আহাদ আলী বোল্ড হয়েছে, আহাদ আলী আন্ডারলাইন হয়েছে। এখন যদি আমি আহাদ আলীকে ইটালিক করতে চাই তাহলে কি আমি ইউ ট্যাগ ব্যবহার করতে পারি, আর আই ট্যাগ ব্যবহার করতে পারি। আহাদ আলীকে দিয়ে দিলাম, দেখেন ট্যাগের ভিতরে ট্যাগ, দেখেন এক আহাদ আলী বোল্ড হয়েছে, আহাদ আলী আন্ডারলাইন হয়েছে, আহাদ আলী ইটালিক হয়েছে। তার মানে কি একটা কন্টেন্টকে আমরা তিনটা ট্যাগের ভিতর রাখছি। দেখেন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। দেখেন আন্ডারলাইন শুরু হয়েছে, শেষ হয়েছে। এখানে ফার্স্টে যে শুরু হবে সে থাকবে সবার লাস্টে, তারপরে যে শুরু হবে সে তারপরে, তারপরে যে তারপরেরটা, এইভাবে। এখন এই বোল্ড, ইটালিক, আন্ডারলাইন আপনি ট্যাগ আগে পাশে করতে পারেন, সমস্যা নেই। যে আমি বোল্ড প্রথমে দিছি, আপনি আন্ডারলাইনও প্রথমে দিতে পারেন, ঠিক আছে, যে 20 জায়গায় ইউ প্রথমে দিতে পারেন, সমস্যা নেই। তবে এখানে যেভাবে দিবেন এখান থেকে এই পাশটাও সেভাবে সাজাবেন। এখানে প্রথমে যাকে দিবেন, এখানে লাস্টে যাকে দিবেন, পর্যায়ক্রমে মানে প্রায়োরিটি দিবেন। এখানে যে কোনো একটা আগে পাশে দিতে পারেন, সমস্যা নাই সেই ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা একাধিক ট্যাগ ব্যবহার করতে পারি, একটা ট্যাগের ভিতরে একাধিক ট্যাগ ব্যবহার করতে পারি এইভাবে। আচ্ছা, এখন দেখেন আমাদের হেডিং, আমাদের প্যারাগ্রাফ, আমাদের আন্ডারলাইন, আমাদের বোল্ড, ইটালিক, এগুলো আমরা দেখলাম।
এখন দেখেন আমাদের অ্যানকর ট্যাগ আছে, একটা এ ট্যাগ, অর্থাৎ অ্যানকরিং বলা হয় বা হাইপারলিংক ট্যাগও অনেকে বলে। ধরে নেন যে আমি যদি দিই এলইডিপি রেজিস্ট্রেশন সাইট, এটা দিলাম। দেখেন এইটা একটা আলাদা একটা কালার। যখন আমি কারসর নিচ্ছি, আমি একটু এটাকে সেপারেশন করে দিই, অথবা এটা আমি বোল্ড করবো না, খেয়াল করেন এখানে আমাদের কিন্তু এই স্যার একটা ট্যাগ দেখছি আমরা, এই স্যার, আমরা এই স্যার একটা দেখছি, এই স্যারও তো হরিজন্টাল রো, হরিজন্টাল, যদি এই স্যার একটা ট্যাগ ব্যবহার করি, এই স্যার অনলি, দেখেন এই স্যার, অর্থাৎ টোটাল একটা লম্বা লম্বা একটা দাগ হয়ে যাবে, হরিজন্টাল একটা রো হয়ে যাবে। খেয়াল করেন, দেখেন এই যে আহাদালের নিচ দিয়ে দেখেন একটা লম্বা লম্বা একটা দাগ হয়ে গেছে, এটা এই স্যারের কারণে। আর এর নিচে চলে আসছে এলইডিপি রেজিস্ট্রেশন সাইট। যখন এখানে কারসর নিচ্ছি এলইডিপি রেজিস্ট্রেশন সাইটে, তখন দেখেন হাতের মতো একটা সিম্বল হচ্ছে, এটা কেমন যেন একটা লিঙ্ক মনে হচ্ছে, কারণ লিঙ্কের উপরে গেলে এইভাবে হয়। এটাকে বলা হয় অ্যানকর ট্যাগ, অ্যানকরিং। এখন দেখেন এইচআর ইএফ হাইপার রেফারেন্স, এইচআর ইএফ হাইপার রেফারেন্স, এইখানে সেই লিঙ্কটা দিতে হবে যে এই লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে, এই লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে আসলে, তো সেই লিঙ্কটা দিতে হবে। যদি আমি একটা লিঙ্ক এখানে দিয়ে দিই, সাপোজ আমি এখান থেকে এলইডিপি ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়ে দিই, মনে করেন এই সাইটটার লিঙ্কটা আমি দিয়ে দিলাম, এই সাইটটা একসাথে কেটে দিই, এখানে সাইটের লিঙ্কটা দিয়ে দিলাম আমি, https://ledp.ict.gov.bd, এই সাইটটা আমি দিয়ে দিলাম, সেভ করে দিলাম। সেভ, যে এই এলইডিপি রেজিস্ট্রেশন সাইট, এই লেখাটাতে ক্লিক করলে এই সাইটে আমাকে নিয়ে যাবে। হাইপার রেফারেন্স বলতে এটাই বোঝায়। যখন আমি রিলোড করব, ক্লিক করব, আমাকে দেখেন ওই সাইটে নিয়ে চলে আসছে, আমাকে এই সাইটে নিয়ে চলে আসছে। একটু ব্যাকে আসি, ওকে, তো আমাকে এই সাইটে নিয়ে আসছে। এখন দেখেন আমাকে নিয়ে আসছে ঠিক, বাট এই পেজে নিয়ে আসছে, আমি জাস্ট চাই যে নতুন ট্যাব ওপেন করে হবে, নতুন ট্যাব ওপেন করে তারপরে আমার সাইটটা ওপেন হয়। বাট নরমালি ডিফল্ট ভাবে আমাদের এই পেজেই লোড হচ্ছে, কিন্তু যদি আমরা এটা করতে চাই তাহলে আমরা এখানে কাজ করতে পারি, টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, যদি সেভ দিই, এখন যদি আমি একটু রিলোড করি, একটা জিনিস মাথায় রাখবেন, যা কিছু করতে হবে ওইখান থেকে সেভ দিয়ে এখানে রিলোড করতে হবে। আমাদের সামনে আর রিলোড করব না, কিন্তু প্রাথমিক অবস্থায় এই জিনিসটা আমাদের শিখতে হবে যে রিলোড করতে হয়। আমরা তো অটো লাইভ করে দিব, লাইভ সার্ভার মানে অটোমেটিক্যালি সেভ দিব আর এখানে চেঞ্জ হয়ে যাবে, সেটা করব। আচ্ছা, তো আমরা এটা রিলোড করলাম, রিলোড করার পর দেখেন এলইডিপি রেজিস্ট্রেশন সাইট, এটা যদি আমি এখন ক্লিক করি, দেখেন আমার নতুন একটা ট্যাব নিয়ে, আমার এটা কিন্তু সেই আগের মতোই আছে, নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হয়েছে এই সাইটটা, এটা নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হয়েছে, এটা কিন্তু আর এই সাইটে নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যানকরিং। তো আমাদের সামনে আরো এই অ্যানকরিং নিয়ে অনেক কাজ হবে, আমাদের এইগুলো ম্যাক্সিমাম লাগবে, বেশি ব্যবহৃত হবে। তো এটা ছিল হচ্ছে নরমালি আপনারা যেটা দেখছেন। এখন যদি আমি সমস্ত কিছু একটা কমেন্ট করতে চাই, যে আমার কোড থাকবে বাট কাজ করবে না, তাই না? হতে পারে না যে আমার কোড গুলা থাকবে কাজ করবে না। তো আপনি এটাকে সিলেক্ট করে, টোটালটাকে সিলেক্ট করে, এটা শর্টকাটে আছে, টোটালটা আপনি সিলেক্ট করলেন যে টোটাল কোডটা আমি করেছি বাট কোড কোনো আর কাজ করবে না, কমেন্ট করে রাখবো। কমেন্ট বলতে বোঝায় যে আপনার কোডটা থাকবে বাট এটা ভিজিবল হবে না, ওটা অ্যাক্টিভ থাকবে না, ওইটা কোনো কাজ করবে না। কন্ট্রোল চেপে স্ল্যাশ প্রেস করি, কন্ট্রোল স্ল্যাশ, দেখেন আমার সমস্ত কোড কমেন্ট হয়ে গেছে। কমেন্ট বলতে কোড আপনি নরমালি এখানে দেখুন একটা মানে অ্যাশ টাইপের হয়ে গেছে আর কি, গ্রে কালার টাইপের। এখন যদি এটা আমি সেভ দিই, সেভ দিয়ে ব্রাউজার রিলোড করি, দেখেন আমার একদম ফাঁকা, কিচ্ছু নেই। কোড আছে, আমি এটাকে কমেন্ট করে রাখছি, মানে এটা একদম স্থির হয়ে গেছে, কাজ করতে পারবে না। এই কোড একদম জমে গেছে, ধরে নেন কোনো কাজ করতে পারবে না। দেখছেন টোটালটা কমেন্ট হয়েছে কিসের মাধ্যমে? কোথাও কোনো কিছু নেই, দেখেন শুরুতে স্মলার দেন এক্সক্লেমেটরি চিহ্ন, ডাবল হাইফেন, আর সেম লাস্টে এসে দেখেন ডাবল হাইফেন গ্রেটার দেন শেষ হয়েছে, টোটালটা কমেন্ট হয়ে গেছে। যদি আপনি টোটালটা স্যার সিঙ্গেল লাইনও কমেন্ট করতে চান, আপনি যেভাবে, আবার যদি কমেন্টটা উঠাইতে চান, যে কমেন্ট করা আছে আমি এটা উঠাবো, তো সেম ভাবে টোটালটা সিলেক্ট করেন,
আবার স্ল্যাশ করে কন্ট্রোল স্ল্যাশ প্রেস করেন পুনরায়, টোটালটা উঠে যাবে। যদি আপনি এক লাইন করতেছেন যে এই লাইনটা করবো, এই লাইনটাই সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ প্রেস করলেই দেখেন কমেন্ট হয়ে গেছে এই লাইনটা। যদি উঠাইতে চান আবার সিলেক্ট করেন, কন্ট্রোল স্ল্যাশ দেন, উঠে যাবে খুব ইজিলি, খুব ইজি একটা প্রসেস। বুঝা গেছে? আচ্ছা, এখন খেয়াল করেন, যদি আমরা কোনো ইমেজ আনতে চাই আমাদের সাইটে, কোন ইমেজ আনবো আমরা, তখন কি করতে পারি? আমাদের আইএমজি ট্যাগ কিন্তু আমরা দেখেছি। দেখেন এই ট্যাগ গুলা কিন্তু আমরা আইএমজি ট্যাগ, মানে অর্থাৎ আমরা এই ট্যাগ গুলা হচ্ছে আপনার কি বলে মুখস্থ করা লাগবে না। আমি আপনাদেরকে এর জন্য বলছি যে আপনারা যদি দুই একবার লিখতেন তাহলে কিন্তু আপনার মাথায় থাকতো। আচ্ছা, যেমন আইএমজি ট্যাগ, এটা কিন্তু সিঙ্গেল ট্যাগ বলা হয়। দেখেন এটা কিন্তু শুরু হয়েছে, এটা কিন্তু শুরু হয়েছে, এটা কিন্তু শেষ নাই। যেমন অ্যানকর ট্যাগ শুরু আছে, অ্যানকর ট্যাগের শেষ আছে। এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। ঠিক আছে? যেমন এই স্যার শুধু সিঙ্গেল ট্যাগ, অর্থাৎ এটা শুরু আছে শেষ নাই, এটা শেষ করা লাগে না। বিআর, এটা শুধু শুরুই আছে, শেষ নাই, এগুলো শেষ করা লাগে না। বাট বি ট্যাগ দেখেন, বি ট্যাগের শুরু আছে, বি ট্যাগের শেষ আছে। ঠিক আছে? সিঙ্গেল ট্যাগ বলা হয়, কিছুকে ডাবল ট্যাগ বলা হয়, বা এটাকে স্টার্টিং ট্যাগ আর এন্ডিং, আর এটা শুধু স্টার্টিং। অনেকে অনেক ভাবে বলে, সিঙ্গেল ট্যাগ বলে, কেউ ডাবল ট্যাগ বলে, অনেকে এটা শুধু স্টার্টিং ট্যাগ বলে, আর এটাকে স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ বলে, যে যেভাবে বলে। ওকে, তো এখন দেখেন আইএমজি ট্যাগ আমি কি করলাম, ইমেজ নেওয়ার জন্য যদি কোনো ইমেজ দিতে চাই, আইএমজি দিয়ে ট্যাব প্রেস করলাম। আমি যা কিছু করতেছি সব কিন্তু ট্যাব দিয়ে করতেছি, ট্যাব প্রেস করতেছি। ওকে, ট্যাব প্রেস করার কারণে আমার সমস্ত কিছু চলে আসছে। এখন দেখেন এসআরসি সোর্স, যে ইমেজটা ওপেন করবেন সেই সোর্সটা কি, কোথা থেকে ইমেজটা আসবে। আসলে আমার ইমেজটা কোথায় আছে একটু আমি দেখি, যে আমার নরমালি ইমেজ নাই। আপনাদের এই যে একটা ইমেজ আমি স্ক্রিনশট নিয়েছিলাম, এই যে ইমেজটা, এই যে ইমেজটা স্ক্রিনশট নেওয়া, এই ইমেজটা আমি ওপেন করব। কত আছে? 477.png। ইমেজের নাম কি? 77.png, ফরম্যাট কি? পিএনজি টাইপ। এই ইমেজটা আমি এখানে ওপেন করব। তো এসআরসি সোর্স কি আমার? আসলে আমার ফাইল দেখেন, আমার ফাইলে এইটা, ইমেজ এইটা, তাই না? তো একই জায়গা আছে, আলাদা কোনো ফোল্ডারে বা কোথাও নাই। যদি একই জায়গা থাকে, যদি এরকম হইতো যে এইটা এক জায়গায় আছে, ওইটা হলো আলাদা ফোল্ডার আছে, তাহলে কিন্তু একটু ভিন্নভাবে করতে হইতো। একই জায়গা আছে, তাহলে সোর্স কি? 477.png, 77.png। আমি এটা সেভ দিই, এতটুকু জাস্ট দিয়ে সেভ দিই, সেভ দিয়ে ব্রাউজার রিলোড করি। দেখেন আমার ইমেজটা চলে আসছে, আমার ইমেজটা এখানে চলে আসছে, ইমেজটা চলে আসছে। ঠিক আছে? কারণ আমার ইমেজের নাম যেটা আমি সেটা দিয়ে দিয়েছি, আর এটার কোনো পাথ লোকেশন অর্থাৎ অন্য কোনো লোকেশন নাই। আমাদের সামনে যখন আসবে একটু ফোল্ডার নিয়ে কাজ করবো, তখন এইগুলো পাথ লোকেশন গুলো আমরা বুঝে যাব, দেখবো। ওকে, তো এটা হচ্ছে আমার ইমেজের নাম 477.png। ইমেজ টাইপ কিন্তু জেপিজি, পিএনজি, জিআইএফ, অনেক টাইপ আছে। তো সেই ক্ষেত্রে টাইপটা একটু দেখে নিবেন যে কোন টাইপ। যদি টাইপ ঠিক না থাকে, যেমন পিএনজি জায়গায় আমি জেপিজি ধরে নেন, জেপিজি দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে আমি রিলোড দিই, দেখেন ইমেজ কিন্তু নাই। কারণ ইমেজের টাইপ তো জেপিজি না, ইমেজ তো পিএনজি টাইপের, অতএব আসবে না এখানে। এর জন্য আমাদের ইমেজ আনতে গেলে পিএনজি দিতে হবে। আমি পিএনজি দিলাম, সেভ করলাম, রিলোড দিলাম, ইমেজটা চলে আসছে। এখন দেখেন ইমেজ আসলো না, ভালো কথা, ভুল হইতেই পারে, আমার ভুল হয়ে গেছে। এখন এইখানে কি ইমেজ ছিল এটা তো আমাকে বোঝাও লাগবে। মনে করেন আমি জেপিজি দিলাম, জেপিজি আমার ভুল হয়েছে, যেমন ফরম্যাটে এখানে যে লিংকটা দিয়েছি আমি সোর্সটা, এটা ভুল হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার এখান থেকে কিছু একটা দেখাবে যে আসলে আমার এখানে কিসের ইমেজ ছিল। তো এইটা যাতে দেখাই, এই জন্য যে অল্টার আছে, অর্থাৎ অল্টারনেটিভ ভাবে কি দেখাবে, যদি ইমেজটা না পাই তার পরিবর্তে কি দেখাবে, এখান দিতে পারি জুম ইমেজ, জুম, এতটুকু রাখলাম, জুম ইমেজ। এখন যদি আমি সেভ করি, রিলোড করে, দেখেন জুম ইমেজ, অর্থাৎ ইমেজ যে পাই না এটা আমরা বুঝতে পারছি সিম্বল দেখে। এখানে দেখা যাচ্ছে জুম ইমেজ, মানে এটা জুম ইমেজ ছিল কিন্তু ইমেজ পাই নাই, বিশেষ কোনো কারণে হয়তো ইমেজটা শো হয়নি। কিন্তু যদি ইমেজ না পাই তাহলে জুম ইমেজ দেখাবে, যদি ইমেজ পাই
তখন কিন্তু আর লেখা দেখাবে না। যখন ইমেজ সঠিক থাকবে, ইমেজ সঠিক আছে, তখন কিন্তু আর দেখাবে না। তখন আর দেখাবে না, তখন ইমেজটাই দেখাবে। এখন ইমেজটা দেখেন টোটালটা জুড়ে আসছে। এখন ইমেজটাকে আপনি ছোট বড় করতে পারেন। এটা যদি ছোট বড় করতে চান, এটা কিভাবে করতে হবে? অবশ্যই হাইড উইডথ দিয়ে করতে হবে। তো আপনি যদি এখানে হাইট দেন, এখানে বা এখানে একপাশে দিতে পারেন, সমস্যা নেই। এখানেও দিলেও হবে, লাস্টে দিলেও হবে। এটার বাইরে ওখানে হাইট 300, উইডথ 400। দেখেন সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড করলাম, দেখেন ইমেজটা ছোট হয়ে গেছে। হাইড উইডথ নিয়ে নিয়েছে তার মতো করে, হাইড উইডথটা তার মতো করে নিয়ে নিয়েছে। ওকে, তো আমি একটু একটা রেজিস্ট্রেশন সাইট আছে, তো এই জন্য এটাকে ব্রেক দিয়ে রাখি, এটাকে একটা বিআর ইউজ করে, যাতে ইমেজটা নিচে থাকে, ওইটা উপরে থাকে। ওকে, দেখেন 400, 300, 400 ছোট হয়ে গেছে ইমেজটা। এই যে হাইট 300, 400, এটাকে আমি পিক্সেল দিলেও হবে, এখানে px দিলেও হবে, না দিলেও হবে। ঠিক আছে, এটা ডিফল্ট ভাবে নিয়ে নিবে সে। আচ্ছা, এখন দেখেন এই যে হাইট আর উইডথটা দিলাম, এইটাকে আসলে কি বলা হয়? এইটাকে প্রোগ্রামিং ভাষায় বলা হয় অ্যাট্রিবিউট। প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের কাজ কি? ট্যাগের কার্যক্ষমতা বৃদ্ধি করা। ট্যাগের কার্যক্ষমতা বৃদ্ধি করা। আসলে ট্যাগের কার্যক্ষমতা কি ছিল? এই ইমেজ ট্যাগের কার্যক্ষমতা কি ছিল? সে শুধু ইমেজটা শো করবে, এটাই তার কাজ। ইমেজটা শো করবে ডিফল্ট ভাবে, এটাই তার কাজ ছিল। কিন্তু হাইট 300 এবং উইডথ 400 এটা কিন্তু তার কাজ না। এটা কিন্তু আমি আলাদাভাবে অ্যাড করলাম। এটা হচ্ছে অ্যাট্রিবিউট, আলাদাভাবে আমি যুক্ত করছি। এটা কিন্তু ট্যাগে ছিল না, ডিফল্ট ভাবে ছিল না, আমি যুক্ত করছি। তার মানে কি? এর কার্যক্ষমতা বেড়ে গেছে না? এখন এই ইমেজটাকে কাজ কি করতেছে? ইমেজ শো করতেছে প্লাস তাকে একটা সাইজ দিয়ে দিচ্ছে। 300 বাই 400 একটা সাইজ দিয়ে দিচ্ছে। এইটা অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের কার্যক্ষমতা বৃদ্ধি করে। ট্যাগের নরমালি যে কাজ থাকে সেই কার্যক্ষমতাকে বৃদ্ধি করে অ্যাট্রিবিউট। আশা করি বুঝতে পারছেন। এইগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। যেমন এই যে টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট ব্ল্যাঙ্ক কিন্তু নরমালি ছিল না, আমি দিয়েছি, এটা কিন্তু অ্যাট্রিবিউট। এর কাজ ছিল কি? লিংক তৈরি করবে, ক্লিক করলে চলে যাবে, এতটুকুই। কিন্তু নতুন ট্যাব নিয়ে ওপেন হবে, এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, এটা অ্যাট্রিবিউট। অর্থাৎ কার্যক্ষমতাকে বর্ধিত করলাম, বাড়ায় দিয়েছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। তো আপনাদের অত কিছু মনে আপাতত না রাখলে হবে, আস্তে আস্তে মনে আসবে। আচ্ছা, এখন এই হাইড আপনি কম বেশি করতে পারেন, কারণ আপনার তো এখন কন্ট্রোলিং আছে, আপনি এটা কম বেশি করতে পারবেন, সমস্যা নেই। তো দেখেন আমাদের অনেকগুলা ট্যাগ আমরা ইউজ করা হয়ে গেছে, কিন্তু আমরা অলরেডি খেয়াল করেন, দেখেন কতগুলো হয়েছে। HTML, হেড, মেটা, টাইটেল, বডি, H1 H থেকে 6 পর্যন্ত, পি ট্যাগ, বি ট্যাগের কাজকে বোল্ড, বিআর ট্যাগের কাজকে ব্রেক, ইউ ট্যাগ আন্ডারলাইন, আই ট্যাগ ইটালিক, এরপরে আপনার এইচআর ট্যাগ হরিজন্টালটা রো আলাদা সেপারেশন করে দেয়। এটা অ্যানকর ট্যাগ, অর্থাৎ অ্যানকরিং লিংকের ক্ষেত্রে, হাইপার লিংকের ক্ষেত্রে, ইমেজ ট্যাগ, ইমেজ ই করার ক্ষেত্রে, আপনার ইমেজ শো করার ক্ষেত্রে ইমেজ ট্যাগ। এই দেখেন আমাদের কোনো কিছু মুখস্থ করা লাগে না, কিন্তু অটোমেটিক্যালি এই ট্যাগগুলো আপনারা পেরে যাবেন, মুখস্থ করা লাগবে না। আমি এই জন্য বলেছি আপনাদের মুখস্থ করার দরকার না, আপনার জাস্ট 2-3 বার একটু লিখলেই হবে, মুখস্থ করা লাগবে না আপনাদের। ওকে, আচ্ছা, এখন যারা বিশেষ করে নতুন আছেন তাদেরকে কোনো প্রশ্ন আছে বলেন এতটুকুর ভিতরে? আইএমজি সিনট্যাক্স হচ্ছে এইটা। আচ্ছা, এখন দেখেন এসআরসি মানে সোর্স, এই যে ইমেজটা শো হবে, সোর্স কোথায়, কোথা থেকে আসবে ইমেজটা, বুঝতে পারছেন? এই ইমেজটা কোথা থেকে আসবে? জি জি তো ইমেজ আসলে আমার এই ফাইল আর ইমেজ দেখেন একই জায়গায় আছে, পাশাপাশি, এই যে এখানে। তো আমি শুধু ইমেজের নাম দিলেই তো হচ্ছে আমার, বুঝতে পারছেন? এই যে এখানে আছে, তো আমি এখান থেকে, আচ্ছা, আর যদি অন্য কোথাও থাকে? হ্যাঁ, অন্য কোথাও থাকলে তখন একটু ভিন্নভাবে আলাদা করে সেই ফোল্ডারের নাম দিতে হবে। যখন আমাদের ফোল্ডার নিয়ে কাজ করব, আসলে তো আমরা এইভাবে কাজ করব না, এটা তো ফার্স্ট ডে, তাই এইভাবে দেখাচ্ছি। এটা জি তো মূলত কাজ তো হ্যাঁ। এভাবে হবে না। এক যে বিগিনার ফার্স্ট শুরু করার ক্ষেত্রে এইভাবে দেখাচ্ছি, কিন্তু আমরা তো কাজ করবো ফোল্ডারের ভিতর। ইমেজের জন্য ইমেজ ফোল্ডার, এইচটিএমএল হলে এইচটিএমএল ফোল্ডার, আলাদা আলাদা ফোল্ডার থাকবে। আমি তো সেটা বলেইছি, সেটা আমরা সামনে দেখব। জি ঠিক আছে, আচ্ছা 477.png এটা হচ্ছে আমার ইমেজের নাম। জি রিলোড করছি, টোটালটা নিয়ে নিয়েছে। এখন আমি চাচ্ছি একটু ছোট করতে এটাকে।
তো ছোট করার জন্য এটা একটা হাইট ওয়েট আমি ব্যবহার করলাম। হাইট 300, উইথ 400। আর অল্টারনেটিভ কি জন্য দিলাম? অল্টারনেটিভ দেওয়ার কারণ হচ্ছে যদি ইমেজটা কোনো কারণে না পাই, যে কোনো কিছু ভুল হতেই পারে, এখানে স্পেলিং এ ভুল হতে পারে, যে কোনো কারণে ফরম্যাটে ভুল হতে পারে, তখন এই নামটা শো করবে। এখানে কিসের ইমেজ ছিল? যে আমি সাপোজ দিলাম যে এলডিপি ক্লাস ইমেজ, ক্লাস ইমেজ এই নাম রাখলাম যে এখানে এলডিপি ক্লাস ইমেজ ছিল, এলডিপি ক্লাসের ইমেজ ছিল। এটা বোঝার সুবিধাতে এটা দিয়ে রাখলাম। এখন আমি সেভ দিয়ে রিলোড করি, আমার ইমেজটা ছোট হয়ে গেছে। যদি ইমেজটা কোনো কারণে না পাই তাহলে কিন্তু আমার এই লেখাটা শো করবে। ইমেজ যদি কোনো কারণে না পাই, মনে করেন একটা ভুল আছে, 400 জায়গায় 500 হয়ে গেছে, এই যে 577 এটা ভুল হয়ে গেছে, এখন আমার কি দেখাবে? এই লেখাটা দেখাবে। এখন আমার ইমেজ শো করবে না, এখন এই লেখাটা এলডিপি ক্লাস ইমেজ। এই যে এখানে একটা এরর দেখাচ্ছে। জি, বুঝতে পারছি। এবার কি ক্লিয়ার? জি ভাই, একদম ক্লিয়ার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা ক্লিয়ার হইলে আমার সফলতা। ভাইয়া আচ্ছা। আমার একটা কোশ্চেন ছিল, যে বললেন, সেটা হচ্ছে যে কমেন্ট করে রাখবো। এই কোডটুকু আমি একটু কমেন্ট করে রাখি। দেখেন টোটালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ দিয়ে সেভ করে এটা কপি করে রাখলাম। এখন আমার এটা টোটালি ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন আমরা নিচে একটু কাজ করি। দেখেন বডি এবং এইচটিএমএল শেষ, এটা তো সবার নিচেই থাকবে, ঠিক আছে? এর বাইরে কিন্তু কাজ করি না। আমরা যত কাজ করি সব কিন্তু বডির ভিতরে। দেখেন এই যে বডির শুরু আর এই যে বডির শেষ, এর ভিতরে, বডির ভিতরে সমস্ত কাজ, বডির বাইরে না, কিন্তু এই যে এইচটিএমএল এর বাইরে না। এই দুইটা কিন্তু সবসময় নিচে থাকবে, সবাই নিচে, এরা উপরে কাজ হবে, বডির ভিতরে কাজ হবে। আচ্ছা, তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা টেবিল তৈরি করবো একটা। টেবিল আমরা জানি রো এবং কলামের সমন্বয়ে গঠিত, এটা আমরা সবাই জানি। টেবিল রো এবং কলামের সমন্বয়ে গঠিত। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এখানে কয়টা রো কয়টা কলাম আছে? এখানে কয়টা রো কয়টা কলাম আছে? বলবো ভাই? বলেন। চারটা কলাম আছে। 4টা কলাম আর 4টা রো 4টা কলাম। কয়টা রো কয়টা কলাম? 4টা কলাম 3টা রো। 4টা কলাম 3টা রো। আর কেউ? ও 3টা কলাম 3টা রো। 3টা কলাম 3টা রো। আর কেউ? ভাই একটা কলাম একটা রো, একটা কলাম একটা রো। সরি আর কেউ? 2টা কলাম 2টা রো। দুইটা দুইটা। আচ্ছা, ওকে, ঠিক আছে। অনেকে বিভিন্ন মত দিয়েছেন, এখন দেখি আসলে কয়টা হয়। 4টা কলাম 3টা রো। কয়টা কলাম কয়টা রো হইলো? 4টা কলাম 3টা রো। 4টা কলাম 3টা রো। আহাদ ভাই বলছিলেন সম্ভবত 4টা কলাম 3টা রো। এবার কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। ওকে, যদি এবার বুঝে থাকেন তাহলে দেখি এবার।
বলুন তো আবার কয়টা কলাম কয়টা রো আছে? 4টা কলাম 4টা রো। 4টা কলাম 4টা 4টা রো কলাম ভাইয়া। 4টা রো। হ্যাঁ, 4টা কলাম 4টা রো। 4টা কলাম 4টা রো। ঠিক আছে, হ্যাঁ, দেখি 4টা এবার কলম 4টা রো। তাহলে কয়টা কলাম কয়টা রো হয়। এবার কি বুঝতে পারছেন? জি। জি ভাইয়া। ওকে, আশা করি ক্লিয়ার। জি। তো আমরা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ আমরা পড়েছিলাম। টেবিল ট্যাগ, টেবিল ট্যাব প্রেস করলাম, টেবিল শুরু টেবিল শেষ। টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগটা লাগবে। টেবিল ট্যাগ শুরু টেবিল ট্যাগ শেষ, এর মাঝে আমাদের সমস্ত কাজ করতে হবে। আমরা জানি টেবিল হচ্ছে রো এবং কলামের সমন্বয়ে গঠিত। আচ্ছা, তো টেবিলের ভিতর টিআর, টিআর বলতে টেবিল রো, টিআর মানে টেবিল রো, আর টিডি বলতে টেবিল ডাটা বোঝায়, আপনারা কলাম হিসেবে বুঝাইতে পারেন। টেবিল রো আর টেবিল টিডি টেবিল ডাটা বোঝায়, এটাকে আপনারা কলাম হিসেবে ভাবতে পারেন। আচ্ছা, তো টিআর, একটা টিআর এর ভিতরে 3টা টিডি মানে কি? একটা রোকে 3টা কলামে ভাগ করা না? 3টা কলম। একটু যদি ফাঁকা করে দেখি দেখেন, একটা টিআর, টিআর মানে কি? টেবিল রো, টিডি মানে টেবিল ডাটা বা আপনার কলাম হিসেবে ধরেন, যেটাকে কলাম হিসেবে কাউন্ট করা হয়। একটা টিআর একটা রোকে 3টা ভাগে ভাগ, 3টা কলামে ভাগ করা, তাই না? যেমন একটা রো, এটা হচ্ছে একটা রো, এটাকে কয়টা ভাগে ভাগ করা? 3টা ভাগে। একটা, দুইটা, 3টা ভাগে। 3টা টিডি মানে 3টা কলাম হবে। তো 4টা দিতাম, 4টা কলম হতো। 4টা কলাম হতো। আচ্ছা, ধরেন এটাকে আমি কপি পেস্ট করলাম, এটাকে আমি কপি পেস্ট করে দিলাম। এখন কি হইলো? রো কয়টা হইলো? 2টা। একটা রো, 2টা রো। একটা রো, 2টা রো, এটাও 4টা, এটাও 4টা। টেবিল নরমালি সমানই হয়, মাঝে কিছু মার্জ করা থাকে সেটা পরে দেখছি, কিন্তু কলাম গুলো সমানই হয়, আমরা দেখেছি। একটা রো, একটা রো, 2টা রো, তার মানে কি দাঁড়াইলো? এই যে এখানে একটা রো আছে না, এখানে আরেকটা রো, আরেকটা রো, সেম ভাবে এভাবে, তাই না? এখানে 3টা, এখানে 4টা দিছি, বাড়িয়ে দিছি। এইভাবে যদি আরো রো বাড়াই, যেখান থেকে আরেকটা টিআর দিই, রো আরেকটা বাড়লো, সেম ভাবে তো একই কাজ হবে। ঠিক আছে, এইভাবে ওর ভিতরে টিডি গুলা এভাবে কলাম তৈরি করবে। তো আমরা একটু দেখি, আমরা এখন দিলাম, আমরা দেওয়ার পরে কিন্তু আমরা এখনো কিছু দিই না, এর ভিতরে কোনো ডাটা দেই নাই। টিডি মানে টেবিল ডাটা বোঝায়, টি ডাটা, কোন ডাটা দেই নাই। ধরে নেন আমি এখানে ডাটা দিলাম, এখানে থাকবে নেম ফার্স্টেরটা, এরপরটা থাকবে ইমেইল, এটা থাকবে অ্যাড্রেস, এটা থাকবে মোবাইল নাম্বার, এটা দিলাম মোবাইল নাম্বার। এখন যদি আমি একটু সেভ দিই, সেভ আর রিলোড করি, এখানে নেম, ইমেইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার চলে আসছে, কিন্তু কোনো বর্ডার টর্ডার কিচ্ছু নাই। ওকে, আচ্ছা, এখন এটা আসছে, এটা তো একটা দিচ্ছি, একটা। এখন প্রথম রোতে এটা দেওয়া হইলো, দেখেন সেকেন্ড রোতে আমরা আসলে কি চাচ্ছি?
যে নেমের নিচে নাম থাকবে, ইমেইলের নিচে ইমেইল, অ্যাড্রেসের নিচে অ্যাড্রেস, মোবাইল নাম্বার নিচে মোবাইল নাম্বার। তাহলে কি হবে? প্রথম টিডিতে কি আছে? নেম। তাহলে এই রোর প্রথমেই নাম আসবে। ধরে নেন নাম দিলাম এনামুল হক, ধরে নেন। এরপরেরটায় কি আছে? ইমেইল। তাহলে এটার নিচে আসবে কি? ইমেইল। কারণ কি? এই ইমেইলের নিচেই তো ইমেইলে যাচ্ছি আমি, তাই না? পরের কলামে। এই জন্য এটা 2 নাম্বার আছে ইমেইল, এটা 2 নাম্বার ইমেইল। gmail.com। এরপরে কি আছে? অ্যাড্রেস, মাগুরা। এরপর আছে মোবাইল নাম্বার, ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার সেভ। দেখেন নেমের নিচেই এনামুল হক। এনামুল হক। ইমেইলের নিচে ইমেইল, অ্যাড্রেসের নিচে মাগুরা অ্যাড্রেস, মোবাইল নাম্বার নিচে মোবাইল নাম্বার, কোনো বর্ডার কিচ্ছু নাই। ওকে, এখন দেখেন যদি আমরা আর একটা দিতে চাই, আরো একটা অ্যাড্রেস এখানে দিতে চাই, মনে করেন ইমরান হোসেন, আর ইমেইল imran@gmail.com, অ্যাড্রেস যশোর, মোবাইল নাম্বার কিছু একটা দিয়ে দিলাম। রিলোড করি। ইমরান হোসেন ইনফরমেশন, নেমের নিচে নেম ইমরান হোসেন বসে গেছে। এখন দেখেন এটা কোনো বর্ডার নাই, তো ডিফল্ট ভাবে যদি আমি এখানে একটু দিই টেবিল, এখন যদি বর্ডার 1, রিলোড করলাম, দেখেন বর্ডার তৈরি হয়ে গেছে। যদিও এটা সুন্দর না, সিএসএস এ গেলে সুন্দর বর্ডার হবে, কারণ এটা তো মোটা আকারে আছে এই জন্য। এখানে বর্ডারটা চলে আসছে, তো আমরা দেখতে পাচ্ছি দেখেন এই একটা রো, এটা একটা রো, এটা একটা রো, সমানভাবে কলামে ভাগ করা 4 কলাম করে, তাই না? এখন নরমালি যেটা হয় আমরা আরো এইভাবে বাড়াইতে পারি, ডাটাগুলা আরো ইনফরমেশন বাড়াইতে পারি। তো এখান থেকে এখন 3টা আছে, এখানে আরো বাড়াইতে পারি, আর একটা নেই, এটা কপি পেস্ট করলে হয়ে যাবে। কপি পেস্ট করলে হয়ে যাবে। তো এখানে হাত দিলাম @gmail.com, রিলোড, চলে আসছে। নেমের নিচে নেম, ইমেল নিচে ইমেল, অ্যাড্রেস নিচে অ্যাড্রেস, মোবাইল নাম্বার নিচে মোবাইল নাম্বার। এখন একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে নেম, ইমেল, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এইগুলো হচ্ছে তো এই টেবিলের হিডিং, তাই না? এই টেবিলের হিডিং। আর হিডিং কখনো নরমাল এইভাবে টেক্সট হয় না, এটা নরমালি হয় না, একটু বোল্ড টাইপের থাকে, ঠিক আছে? তো এইটার জন্য কোনটা? এইটা হচ্ছে আমার হিডিং, তাই না? এই যে এইগুলা হিডিং আকারে থাকবে। তো এইটার জন্য একটা ট্যাগ আছে, টিডির জায়গা টিএইচ, টিডির জায়গা ট্যাগ হচ্ছে টিএইচ। দেখেন আমি সিলেক্ট করি, সিলেক্ট করে একবার টিএইচ করে দিব। এটা কি হবে? টিএইচ, টিএইচ। এখন আমি রিলোড করি, দেখেন সুন্দরভাবে এটা বোল্ড হয়ে গেছে, মিডলে চলে আসছে, ঠিক আছে? দেখেন টেবিলের হেডিং এ সুন্দরভাবে এটা বসে গেছে। আচ্ছা একটু মিউট করে রাখেন সাদ্দাম হোসেন, আপনার এখান থেকে নয়েজ আসছে, মিউট করে রাখেন। ওকে, দেখেন টেবিল হেডিং এটা সুন্দরভাবে বসে গেছে। এখন এটা তো বসলো, এখন এই টেবিলে তো কোনো একটা নাম দিতে পারি আমরা, তাই না? কি টেবিল আসলে নাম দিতে হবে না? এখন টেবিলের নাম তো এখানে অনেক কিছু ভাবেই দিতে পারি। যদি আমরা এখানে h1 একটা ট্যাগ নিই তাও হবে, যে একটা h1 ট্যাগ ইউজ করতে পারি, প্লিজ অন টাইম। আচ্ছা ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে
টেবিলে তো একটা নাম থাকবে, কি টেবিল তৈরি করছে এখানে একটা নাম থাকবে না উপরে। তো আমরা তো বিভিন্ন ভাবে আসলে নাম দিতে পারি, যেমন যদি আমি এখানে একটা S1 দিই, একটা S1 ট্যাগ দিলাম, এখানে নাম দিলাম ডাটা টেবিল, ডাটা টেবিল রিলোড করি, দেখেন ডাটা টেবিল আসছে উপরে, এখানে আসছে। তো এইটা আসলে এইভাবে আসাচ্ছিলাম আমি, এইটা টেবিলের বাহিরে, কিন্তু শুধুমাত্র টেবিলে ব্যবহার করার জন্য একটা ট্যাগ আছে টেবিলের টাইটেল হিসেবে ব্যবহার করার জন্য, ওইটাও আপনি ব্যবহার করতে পারেন, বাট টেবিলের জন্য একটা ট্যাগ আছে ক্যাপশন। ক্যাপশন ক্যাপশনটা টেবিলের ভিতরে টেবিলের নিচে দিতে হয়, টিআর শুরু হওয়ার আগে দিতে হয়। দেখেন টিআর কিন্তু এর নিচে থেকে শুরু হয়েছে, টেবিলের ভিতরে ক্যাপশন। এখন ক্যাপশন যদি আমি ডাটা টেবিল রিলোড করে, দেখেন ও মিডিলে থাকবে, একদম ডাটা টেবিলটা অলওয়েজ মিডিলে থাকবে, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন দেখেন এই ডাটা টেবিল দেখা এটা অটোমেটিক্যালি টেবিলের মিডিলে চলে আসছে, এবং টেবিল যেখানে যাবে সেও সেখানে যাবে। এই টেবিল যে জায়গায় যাবে এইটা ডাটা টেবিল সাথে সাথে সেই জায়গায় যাবে। ওকে, এই ক্যাপশনটা টেবিলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অন্যভাবে আপনি করতে পারেন, যখন সিএসএস দেবো একটা ক্যারেক্টারতে রূপান্তর করা যাবে, সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে নরমালি এর জন্য। এর নিচ থেকে শুরু আছে, শুরু করা। এখন একটা জিনিস দেখেন যে এটা এই অবস্থায় আছে। এখন আরো কিছু ট্যাগ আছে যেগুলো আমরা দেখছি পরে, তো সেটা হচ্ছে টি হেড দেখেছি আমরা, টি বডি দেখেছি, টি ফুড দেখেছি, ট্যাগ ছিল আমাদের টি হেড, টি বডি, টি ফুড। আচ্ছা একটা জিনিস দেখেন, এইটা আমাদের ফার্স্টে আছে তাই এটা ফার্স্টে দেখাচ্ছে, এটা মিডিলে আছে তাই মিডিলে দেখাচ্ছে। যদি এইটাকে ধরে নেন, এটাকে আমি কাট করে এখান থেকে কাট করে নিলাম, কাট করে নিয়ে এটার নিচে দিয়ে দিলাম, এটার নিচে খেয়াল করেন, এই যে নেম ইমেল অ্যাড্রেসের নিচে দিলাম, এটা নিচে, তাহলে দেখেন নিচে চলে আসছে। আচ্ছা তো দেখেন এটা আমি নিচে দেওয়ার কারণে, এই যে টিআরটা নিচে দেওয়ার কারণে এটা কিন্তু নিচে চলে আসছে, এটা উপরে চলে গেছে, তাই না? মানে সিরিয়াল ব্রেক করার কারণে। কিন্তু এখন দেখেন, যখন এইটাকে আমি তো এটা সবসময় উপরে রাখতে যাচ্ছি, তাই না? এটাকে তো আমি মিডিল আনতে যাচ্ছি না, কারণ এইটা সবসময় অলওয়েজ উপরে থাকবে, যাই হয়ে যাক না কেন এইটা উপরেই থাকতে হবে। তো এইটার জন্য ফার্স্টে টি হেড টি বডি এগুলো ছিল না, পরবর্তীতে ডেভেলপ করলো যে হ্যাঁ টি হেডের দরকার আছে। টি হেডের কাজ কি? টি হেড ট্যাগটা দিলাম। এই টি হেডের কাজ হচ্ছে আমি যেটুকু রাখতে চাবো উপরে সবসময় অলওয়েজ, আমি সেইটাকে এতটুকু ধরে নেন, আমি এইটাকে অলওয়েজ উপর রাখতে চাচ্ছি টেবিলের ফার্স্টেই, টি হেডটা দেখেন সেভ, রিলোড করলাম, উপরে আছে। এখন খেয়াল করেন যে আমি এইটাকে কাট করে কি করলাম, এইটাকে কি করলাম, এইটার উপরে দিয়ে দিলাম, এইটার উপরে দিলাম। তাহলে কি হবে ঘটনা? আগের বার কি হয়েছিল আমাদের, এইটা মিডিলে ছিল বিধায় এটা ফার্স্টে ছিল, এটা মিডিলে চলে আসছিল। এখন কি হয় দেখেন, দেখেন ইমেল নেম ইমেল অ্যাড্রেস কিন্তু মিডিলে আছে, ফার্স্টে কিন্তু এটা থাকার কথা, কিন্তু কি হয় দেখেন, রিলোড করেন, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই, ও কখনো হেডের থেকে যাবেই না। মানে যে টি হেডের ভিতর দেওয়ার কারণে যে এইটা যে জায়গায় থাকুক না কেন, টেবিলের নিচে থাকুক আর উপরে থাকুক, একদম সবাই লাস্টে দিলেও এ অলওয়েজ টেবিল হেডেই দেখাবে, অলওয়েজ টেবিল হেডেই দেখাবে। এটা এটা কখনো নিচে আসবে না, কোথাও আসবে না, এটা অলওয়েজ হেডেই দেখাবে। এই জন্য টি হেডের ভিতর যখন থাকবে যেইটা, সেটা অলওয়েজ টাইম হেডেই দেখাবে, ঠিক আছে? এই জন্য এটাকে নিচে দেওয়ার পরেও এটা উপরেই দেখাচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আমাদের লাস্টে কি আছে, একদম লাস্টে ধরে নেন আহাদ আলী, এই আইডিটা সব থেকে লাস্টে আছে, তাই না? আহাদ আলী লাস্টে আছে, খেয়াল করেন, আহাদ আলী একদম ফুটার, এটা হচ্ছে একদম ফুটারে, একদম নিচে, ফুটার বলতে একদম নিচে বোঝায়, যেটা একদম ফুটারে আছে। এখন যদি আমি এই যে আহাদ আলী, এটাকে মনে করেন টি হেড দিছি না,
টি ফুট দিলাম একটা, টি ফুট নামে কিন্তু একটা আছে, টি ফুট ট্যাগ আছে। এটা কি করলাম, কপি করে সেম ভাবে টি হেডের মতো এটাকেও এখানে দিলাম। টেবিল কিন্তু সবার নিচেই থাকবে, টেবিলের ভিতর হচ্ছে সব কাজ। টি ফুট শুরু, টি ফুট শেষ, এর ভিতরে কিন্তু এইটা আছে, আহাদালি আছে। এখন দেখেন কন্ট্রোল এস, সেভ দিলাম, ডিফল্ট ভাবে ঠিকই আছে। আমি এখন কি করলাম, এই যে ইমরান হোসেন এইটাকে ফুটারের নিচে দিয়ে দেবো। কন্ট্রোল এক্স কাট করে নিয়ে এই ফুটারের নিচে দিয়ে দিলাম। তার মানে কি, ইমরান হোসেন নিচে আসার কথা, ইমরান হোসেন তো নর্মাল নিচে আসার কথা, কারণ যেহেতু সবার নিচে ইমরান হোসেন দেখাবে। কিন্তু যদি আমি এখানে রিলোড করি, দেখেন কোনো পরিবর্তন নাই, আহাদ আলীকেই দেখাচ্ছে, আহাদ আলীকে সে দেখাচ্ছে। আহাদ আলী এই জায়গা থেকে আর যাবে না, কারণ টি ফুটের ভিতর কে আছে, আহাদ আলী। সে আর সবার নিচে অলওয়েজ থাকবে, এর নিচে যাই থাকুক না, তাকে যদি সবার উপরেও রাখি তাও সে সবার নিচেই দেখাবে। এই জন্য টি হেড, টি ফুট, আর একটা আছে টি বডি। এই হেডার এবং ফুটার ব্যতীত বাকি যা আছে সেটা টি বডির ভিতরে থাকে, সেটা টি বডির ভিতরে। যেমন আমি যদি এটা রাখি, যায় টি বডি, এর ভিতরে আমি এটা মনে করেন কাট করে নিয়ে আসলাম, টি বডি। এটা বাকি যা থাকবে হেডার এবং ফুটার ব্যতীত, হেডার এবং ফুটার ভিতর যা থাকবে সব টি বডির ভিতর থাকবে। দেখেন এই যে বাকি যত, আরো যদি আমরা কলাম বাড়াই, সরি বাড়াই, রো বাড়াই, তাহলে সেটা টি বডির ভিতরে বাড়বে। হেডার এবং ফুটার, হেডার অলওয়েজ একটাই তো হেডার হবে, একাধিক তো হেডার হয় না কখনো, একটাই হবে, এবং ফুটারও একটাই হবে। আর বাদ বাকি যাহা কিছু বাড়াবো সব কিন্তু টি বডির ভিতরে বাড়াবো। ওকে, যদি আমি এখানে আরো মনে করি এই দুইটাকে কন্ট্রোল শিফট ডি ডাবল করে দিলাম, এটা বেড়ে গেছে। এখন দেখেন এটা কিন্তু বডির ভিতরে আছে, এটা বডির ভিতর দিয়েছি, বডির ভিতরে, অর্থাৎ তিনটা কিন্তু আলাদা এখন সেপারেশন হয়ে গেছে। যে এইটা হচ্ছে ফুটারের অংশ, এইটা টেবিলের হেডের অংশ, এইটা টেবিল টোটাল বডি অংশ, এটা টোটাল বডির অংশ, তাই না? এখন খেয়াল করেন, এটা আমাদের হইল। এখন যদি আমরা চাই যে এই দুইটা কলামকে আমি একত্রিত করব, খেয়াল করেন, একটু নামটা চেঞ্জ করে নিন, নাম একটু ভিন্ন আছে, এনামুল ইমরান, এখান থেকে আর হৃদয় দিলাম, বক্কর বানান কি দেছে, BOKOR BOKR, বক্কর, abu@gmail.com, আচ্ছা এতটুকু রাখলাম। আচ্ছা এখন খেয়াল করেন, যে এই যে হৃদয়, ধরে নেন হৃদয় আর hridayar@gmail.com, এই দুইটা কলামকে আমি একটাতে রূপান্তর করব, এই দুইটাকে, এই একটা রোর ভিতরে, কিন্তু এটা একই রোতে না, রো কিন্তু একই, কিন্তু আমি চাচ্ছি এই যে মাঝখানে এটা আছে, আমি এই দুইটাকে একত্রিত করে ফেলবো, এই দুইটা কলামকে আমি একত্রিত করে ফেলবো। তো সেটা আসলে কিভাবে করবো, হৃদয় এবং hridayar@gmail.com, এই দুইটাকে একত্রিত করে ফেলবো, মানে মাঝখানে এই যে বর্ডারটা থাকবে না, একত্রিত করে ফেলবো। সেটা কিভাবে দেখেন, হৃদয় আছে, হৃদয়ের পরে আছে hridayar@gmail.com, তাই তো আছে, হয়ে গেল hridayar@gmail.com, আমি দুইটাকে একটা বানাই ফেলবো। এর জন্য আমরা যে কাজটা করবো, দেখেন এখানে দুইটা কলামকে যদি একত্রিত করবো, সেক্ষেত্রে কল স্প্যান, প্রথমটা দিলাম কল স্প্যান,
কল স্প্যান টু। কল স্প্যান টু মানে কি? এইটাকে কি বললাম? কল স্প্যান টু মানে তুমি দুইটা কলামের জায়গা নিবা। কল স্প্যান টু মানে তুমি দুইটা কলামের জায়গা নিবা। খেয়াল করুন, আমি কিন্তু এটা এখন ডিলিট করি নাই। ডিলিট না করলে কি হয় একটু দেখেন আগে। হৃদয়কে বললাম তুমি দুইটা কলামের জায়গা নিবা। কল স্প্যান টু তুমি দুইটা কলামের জায়গা নিবা। আর এটাকে কিন্তু এখনো করি নাই, আমি ডিলিট। কি হয় দেখেন টেবিল ঠিক থাকে কিনা। হৃদয় কিন্তু দুইটা কলামের জায়গা নিয়ে নিছে, কিন্তু এটা বের হয়ে গেছে। কারণটা কি? বের হয়ে যাওয়ার কারণটা কি? দেখেন প্রত্যেকে কি চারটা না? 1 2 3 4, প্রত্যেকে চারটা করে কলাম, একটা রোর ভিতর চারটা কলাম। বাট এইটাই কয়টা কলাম হয়ে গেল তাহলে? কারণ দেখেন হৃদয় একাই দুইটা কলামের জায়গা নিয়েছে, তাহলে 2টা 3টা 4টা 5টা, 5টা হয়ে গেছে। কিন্তু প্রত্যেকেই তো সিরিয়াল অনুযায়ী 4টা করেই আছে। এ হয়ে গেছে 5টা, এজন্য একটা ধাক্কা দিয়ে বাইরে বের করে দিছে। একটা বাইরে বের করে দিছে। তো অতএব আমরা যেহেতু দুইটা পাশাপাশি একত্রিত করব, তো আমি এইটাকে মনে করেন মুছে দিলাম। যে এই যে hridoy@gmail.com, এইটা আমার দরকার না, আমি এটা মুছে দিলাম। এখন কয়টা হলো দেখেন 2টা 3টা 4টা। এখন যদি রিলোড করি দেখেন ঠিক আছে, হৃদয় দুইটার জায়গা নিয়ে বসে গেছে। হৃদয়ে দুইটা জায়গা দখল করে নিয়েছে, মাঝখানে বর্ডার নেই। ওকে, আমি এটাই করে দিলাম। ওকে, আচ্ছা এখন দেখেন এইটা তো এভাবে হইলো, এভাবে না হয় প্রত্যেকটা করতে পারলেন কল স্প্যান। এখন যদি মনে হয় যে এই যে দুইটা ফোন নাম্বার, এই দুইটা ফোন নাম্বার অর্থাৎ ইমরান হোসেনের লাইনে যে ফোন নাম্বার আর হৃদয় হোসেনের লাইনে যে ফোন নাম্বার, এই দুইটা ফোন নাম্বারের মাঝে যে বর্ডারটা আছে, এই বর্ডারটা থাকবে না, এই বর্ডারটা থাকবে না। অতএব দেখেন এইটা কিন্তু ইমরান হোসেনের রোতে আছে, আর এটা কিন্তু হৃদয়ের রোতে আছে। দুইটা কিন্তু আলাদা রো, দুইটা আলাদা রো, এবং আলাদা রো এর লাস্টের কলাম। দুইটার আলাদা রো, ইমরান হোসেনের একটা রো আর হৃদয়ের একটা রো। এইটার কিন্তু একদম লাস্টের কলামটা, দুইটারই কি লাস্টের কলাম। তাহলে ইমরান হোসেন আর হৃদয় আমরা একটু দেখি যদি, ইমরান হোসেন কোনটা? এই যে ইমরান হোসেনের লাস্টের কলাম আর হৃদয়ের লাস্টের কলাম, এই দুইটাকে আমরা একত্রিত করব। দুইটা কিন্তু আলাদা রো, তাই না? তাহলে আমরা এখানে আসি, এখানে দেখে দিই রো স্প্যান টু, তুমি দুইটা রো এর জায়গা দখল করবা। যখন ও দুইটা রোর জায়গা দখল করবে তখন তো এ থাকতে পারবে না এখানে, তখন একে মুছে দিলাম এখান থেকে, সেভ, রিলোড করি। দেখেন এ দুইটারও জায়গা দখল করে নিছে, এ দুইটারও জায়গা দখল করে। যদি এটা থাকতো তাহলে কি হতো দেখেন, এই যে আমি নিচেটা মুছে দিলাম, এ যদি থাকে, একে আমি মুছলাম না, ধরে নেন এ থাকলো, তাহলে কি হবে? রিলোড করি, দেখেন বের হয়ে গেছে, একে বের করে দিচ্ছে, কারণ এ দুইটার জায়গা দিয়ে দখল করছে, অটোমেটিক্যালি বাইরে বের হয়ে গেছে। কারণ একে তো বলা হয় তুমি দুইটা রোর জায়গা দখল করে নিবা, তাহলে অটোমেটিক্যালি এ বের হয়ে যাবে। তো টেবিলের স্ট্রাকচার ঠিক রাখার জন্য এটাকে মুছে দিতে হবে। রিলোড করলাম, দেখেন এটা দুইটা রোর জায়গা নিয়ে বসে গেছে। যদি তিনটা হইতো তাহলে তিনটার জায়গা নিয়ে বসে, মনে করেন এটা দুইটা আছে, আর যদি আরেকটা হয়, যদি বলি তিনটা, তাহলে কি হবে বলেন তো, একটু কেউ বলতে পারবেন কি করতে হবে? 3 লিখবেন, কল স্প্যান 3। কল স্প্যান না রো স্প্যান হবে? মনে করেন এই নিচেরটাও আমি নিব, এই যে নিচেরটা, ভাই রো স্পেন রো স্পেন 3 রো দিয়ে, নিলে রো আর কল রো স্পেন 3 দিয়ে একটা কলম নিলে নাম্বার কল। মুছে দিতে হবে। কোনটা মুছবো এবার? আবু বকর নাম্বারটা। আবু বকরের নাম্বারটা মুছে দিতে হবে, রাইট। আবু বকর মুছে সেভ দিলাম আর রিলোড করলাম, দেখেন ও তিনটার জায়গা নিয়ে নিছে। ঠিক আছে, এইভাবে আপনারা যে কয়টা ইচ্ছা একত্রিত করতে পারেন, মার্জ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, এভাবে আপনারা করতে পারেন। আপনারা চান যে পুরা কলাম পুরা রোটায় আপনি একটা একত্রিত মার্জ করবেন, সেটাও করতে পারেন আপনি। কারণ 4টা আছে, রো স্প্যান 4 দিয়ে বাকি 3টা মুছে দিলে হয়ে যাবে, ও একাই 4টার জায়গা দখল করে নেবে। ওকে, তো আশা করি বুঝতে পারবেন। যেমন মনে করেন এই যে ফার্স্ট এটা এনামুল হক, এটা মনে করেন টোটালটা আমি একটা রাখবো, টোটাল 4টা মিলে হচ্ছে একটা,
ইমেইল, মগুরাম, ফোন নাম্বার আছে এই 4টা মিলিয়ে হচ্ছে আমি একটা রাখবো। তাহলে আমি কি করতে পারি? দেখেন এনামুল হক। তো এখানে তাহলে কি হবে? 4টা কলামকে আমি একটা কলামে রূপান্তর করব। কল স্প্যান 4 কল স্পন 4 আর বাকিগুলো সব মুছে দিতে হবে। বাকিগুলো সব মুছে দিলাম। মানে একাই 4টা জায়গা নেবে। রিলোড করি। দেখেন একাই 4টা জায়গা নিছে। একটাই 4টা জায়গা নিয়ে নিছে। ঠিক আছে? এইভাবে আপনারা যে কোনো টেবিলের রো, কলাম মার্জ করতে পারেন। এগুলো মার্জ করে ডিজাইন করতে পারবেন সুন্দরভাবে। ওকে, যেমন দেখেন এই টেবিলটা যদি এখানে আছে সিম্পলি, আপনার একটা ট্যাগ দেখছেন সেন্টার ট্যাগ। এই টেবিলটা কোথায় আছে? এক কর্নারে আছে, তাই না? এক কর্নারে আছে। আপনারা একটা ট্যাগ দেখছেন সেন্টার ট্যাগ। যদি আমি একটা সেন্টার ট্যাগ এখানে দিয়ে দিই, দেখেন টেবিলের ভিতরে এখানে একটা সেন্টার ট্যাগ শুরু শেষ। এটা একটা এখানে শুরু করলাম, বাট শেষটা করব টেবিলের শেষে। দেখেন কন্ট্রোল এক্স কাট করে নিয়ে গেলাম, এটা শেষ করব হচ্ছে টেবিলের নিচে। টেবিলের নিচে, তার মানে কি টেবিলটা কিসের ভিতরে থাকলো? সেন্টার ট্যাগের ভিতরে। আর সেন্টার ট্যাগের কাজই হচ্ছে ওর ভিতর যাই দাও না কেন সেটাকে সেন্টারে নিয়ে যাও। রিলোড করি, সেন্টারে নিয়ে চলে আসছে। সেন্টার ট্যাগের কাজ হচ্ছে সেন্টারে নিয়ে চলে আসে। আমি এর ভিতর যাই দিই সেটাকে সে সেন্টারে নিয়ে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে আরো অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। সিম্পল দেখেন এখানে যদি আমি এটা দিই টেবিলের ভিতরে যে বিজি কালার রেড, বিজি কালার দিলাম রেড। আমি একটু রিলোড করি, দেখেন এটা রেড হয়ে গেছে। বিজি বলতে বোঝায় ব্যাকগ্রাউন্ড কালার। বিজি কালার ব্যাকগ্রাউন্ড কালার, এটা জাস্ট এইচটিএমএল এর জন্য। এটা না পরে আর পরবর্তীতে আমরা এটা ইউজ করব না। সিএসএস যখন যাবো এগুলো লাগবে না। আচ্ছা দেখেন রেড লেখার সাথে সাথে এইখানে রেড কালার হয়ে গেছে, তাই না? রেডটা পুরাই রেড কালার। যদি সাপোজ এখানে গ্রিন লিখি, দেখেন গ্রিন লিখি, দেখেন গ্রিন কালার। এই যে কালার হচ্ছে এটা কিসের কারণে? আমরা প্যাকেজ ইনস্টল করছিলাম কালার হাইলাইট, সেই কালার হাইলাইটের কারণে এটা হয়ে যাচ্ছে। এই কালারগুলো এভাবে হয়ে যাবে। ঠিক আছে? যদি এখানে যদি আমি পিঙ্ক কালার, ওকে, এই যে বেসিক কালার এটা হচ্ছে অ্যাট্রিবিউট। কিন্তু এই যে বর্ডার 1 এটাও কিন্তু অ্যাট্রিবিউট। ঠিক আছে? বর্ডার যদি 4 5 দিয়ে আরো মোটা হবে কিন্তু। ঠিক আছে? আমি এখন বর্ডার 5 দিলাম, 1 এর জায়গায় 5, বর্ডার 5। দেখেন বর্ডার কিন্তু মোটা হয়ে গেছে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন বর্ডার মোটা হয়ে গেছে। বর্ডার 1। আর এছাড়াও বর্ডার 1 এও কিন্তু বর্ডার মোটা আছে। এটা যখন সিএসএস করব আমরা তখন কিন্তু আমাদের এটা থাকবে না, সুন্দর ডিজাইন হবে। ঠিক আছে? ওকে, এভাবে আমরা টেবিলটা ডিজাইন করতে পারলাম। তাহলে সেন্টারটাকে কারণে আমাদের সবকিছু সেন্টারে নিয়ে চলে গেছে। আচ্ছা, ওকে। এখন দেখেন এই যে এখানে কি আছে? এনামুল হক। এটা এক কর্নারে আছে। এটা কিন্তু ইচ্ছা করলে আমরা সেন্টারে আনতে পারি। এই যে এনামুল হক কর্নারে আছে, এটাও কিন্তু আমরা ইচ্ছা করলে সেন্টারে আনতে পারি। টোটাল কলামটা সেন্টারে। এটার জন্য আমরা এই যে এনামুল হক এখানে আমরা লিখতে পারি অ্যালাইন সেন্টার। দেখেন এটা সেন্টারে চলে আসছে। অ্যালাইন সেন্টার, এগুলো ওয়ার্ডে আছে, জাস্ট এগুলো কোডিং করে লেখা আছে এখানে। এই যে অ্যালাইন সেন্টার এটা কিন্তু অ্যাট্রিবিউট। অ্যালাইন সেন্টার মানে এটা যেটা আছে তুমি টোটালটা মিডলে চলে আসবে। এর ভিতর যে এই ট্যাগের ভিতর যে এলিমেন্ট থাকবে সেটাকে মিডলে নিয়ে চলে আসবে। সেটাই হচ্ছে অ্যালাইন সেন্টারের কাজ। যদি অ্যালাইন রাইট করি তাহলে রাইট পাশে ডিফল্ট ভাবে অ্যালাইনমেন্ট লেফটে থাকে, ডিফল্ট ভাবে লেফটে থাকে। কিন্তু আমরা যদি এটাকে রাইট সেন্টার আমরা করতে পারি, ডিফল্ট ভাবে লেফটে থাকে। এখানে যদি অ্যালাইন রাইট দিই, আর আই জি এস টি রাইট, রাইট, তাহলে ডাইনের পাশে চলে যাবে। এই যে লেখাটা এখানে আছে এটা ডাইনের পাশে চলে যাবে। দেখেন ডাইনের পাশে চলে আসছে। ঠিক আছে? অ্যালাইনমেন্ট রাইটে চলে যাবে। অ্যালাইনমেন্ট সেন্টারে রাখলাম, সেন্টার। ওকে, আচ্ছা। টেবিলে যতটুকু করানো হয়েছে এতটুকু বোঝেন নাই কে কে? বা বুঝতে কারো প্রবলেম হলে বলুন।
আচ্ছা ওকে, কি বলছিলেন বলেন। আমার আর্জেন্ট ফোন আসছিল এই জন্য বলে রাখি। এই যে টেবিল হেড, টি বডি, টি ফুট, এটা কিন্তু ব্যবহার না করলেও সমস্যা নাই। ব্যবহার করলে সুবিধা কি সেটা আপনারা দেখতে পেয়েছেন। ব্যবহার না করলে যে সমস্যা হবে তা না কিন্তু, কিন্তু ব্যবহার করলে সুবিধা কি এটা আমরা বুঝতে পেরেছি। নরমালি টেবিল আমরা ওইভাবে এলোমেলো করি না, কিন্তু যদিও এলোমেলো থাকে যাতে কোনো সমস্যা না হয় এই জন্যই যে টি হেড, টি বডি, টি ফুট এটা ইউজ করা। আদারওয়াইজ এটা না ইউজ করলেও কোনো সমস্যা নাই। ওকে, এটাকে এগুলোর ব্যবহারটা আমি এই জন্য দেখায় রাখলাম যাতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা ওকে, এখন যারা আমাদের আজকে নতুন জয়েন করে, টেবিলে যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার কিন্তু আমি খুব দ্রুত তৈরি করে ফেলতে পারি। যেমন খেয়াল করেন একটু, সাপোজ আমি একটু নিচে ফাঁকা করে রাখছি, এটা মুছে দিব, সমস্যা নাই। দেখেন যদি আমি এখানে লিখি, বা আমি এখানে লিখবো না, মনে করেন এটা নিচে আমি আরেকটা টেবিল তৈরি করবো। একটু দেখেন দ্রুত কিভাবে করতে পারি। টেবিল গ্রেটার দেন, টেবিলের ভিতর কি থাকবে, টিআর। টিআর কয়টা থাকবে, মনে করেন 5টা টিআর থাকবে। 5টা টিআর, প্রত্যেকটা টিআর এর ভিতর থাকবে টিডি। কয়টা করে টিডি থাকবে, মনে করেন 4টা করে টিডি থাকবে। তাহলে কি টেবিল হবে, টেবিলের 5টা রো থাকবে, 5টা রোর প্রত্যেকটা রোতে 4টা করে কলাম থাকবে। ট্যাপ প্রেস করলাম, দেখেন অটোমেটিক্যালি টেবিল তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এরকম শর্টকাট আমরা সামনে দেখবো, ঠিক আছে, এখনই দেখবো না। তো আমি দেখালাম আর কি, জাস্ট আমরা কত দ্রুত কাজ করতে পারবো। ঠিক আছে, দেখেন আমাদের কত দ্রুত টেবিল তৈরি হয়ে গেছে। তো আমরা পরবর্তী যখন আমাদের ইউজ টু হয়ে যাবো আমরা, তখন আমরা এভাবে ফাস্ট কাজ করবো। সাবলাইমের প্যাকেজ গুলো কিভাবে করব ভাই, সেট করব? আচ্ছা, প্যাকেজ গুলা কিভাবে সেট করবেন, সমস্ত গুলা ভিডিও তো দেওয়া আছে। আগের ভিডিওতে দেওয়া আছে। ভিডিওটা তো পাই নাই ভাই। আচ্ছা, ভিডিওটা দিয়ে দিব, অথবা আপনারা কেউ একজন একটু যদি শেয়ার করেন তো দেখাই দেওয়া যাচ্ছে। সমস্যা করবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকবার এখানে কোড লেখার পরে এখানে সেভ দিতে হচ্ছে, এখানে রিলোড করতে হচ্ছে। তাই না? এখানে রিলোড করে করে আমাদের এটা কাজ করতে হচ্ছে। তো আমরা এটা এখন আর করব না, আমরা এখন থেকে আমাদের একটা প্যাকেজ ইনস্টল করে নেব, যে প্যাকেজের মাধ্যমে আমাদের অটোমেটিক্যালি লোড হবে। এখানে সেভ করব, সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে যাবে। সেটা কিভাবে, এটার জন্য সেম ভাবে প্রিফারেন্সে যাবেন। প্রিফারেন্স থেকে প্যাকেজ কন্ট্রোল, প্যাকেজ থেকে ইনস্টল প্যাকেজ, এখানে আপনারা লিখবেন ব্রাউজার সিনস। আমার অলরেডি দেওয়া আছে, আমার এখানে আসবে না কারণ আমার অলরেডি দেওয়া আছে, এই জন্য এই প্যাকেজ যেটা ইনস্টল করা সেটা আর আসবে না। আমি রিমুভ প্যাকেজে যাই, তাহলে আপনাদের দেখাতে পারবো। প্রিফারেন্স, প্যাকেজ কন্ট্রোল, রিমুভ প্যাকেজ, এই যে ব্রাউজার সিনস দেখতে পাচ্ছেন। এই ব্রাউজার সিনস, এই প্যাকেজটা ইনস্টল করতে হবে। এই প্যাকেজটা ইনস্টল করলে আপনার যেভাবে প্যাকেজ ইনস্টল করেছেন ওইখান থেকেই প্যাকেজটা ইনস্টল করলে কি হবে, যখন প্যাকেজ ইনস্টল আপনার এইখানে এই যে প্রিফারেন্সের পরে হেল্পের পরে একটা ব্রাউজার সিনস নামে একটা অপশন চলে আসবে। এই ব্রাউজার সিনস অপশন চলে আসবে। ব্রাউজার সিনস অপশন আসলে কি হবে দেখেন, আমি যদি ব্রাউজার সিনসে ক্লিক করি, স্টার্ট ফাইল, ব্রাউজার সিনসে ক্লিক করলে স্টার্ট ফাইল, কোন ফাইল আসলে স্টার্ট হবে, তো এইটা সিলেক্ট করা। যদি একাধিক ফাইল থাকে, তো একাধিক ফাইলের ভিতরে আপনি কোন ফাইলটা আপনি দিতে চাচ্ছেন, স্টার্ট করতে চাচ্ছেন, তো এইখান থেকে একাধিক ফাইলের লিস্ট দেখাবে। যখন আমরা একাধিক ফাইল নিয়ে কাজ করব তখন একাধিক ফাইলের লিস্ট দেখাবে। তো সেইখান থেকে আমরা যেটা চাচ্ছিলাম সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো আমাদের মনে করেন এটাই সিলেক্ট আছে, ডিফল্ট ভাবে দেখা আছে, টিক দেওয়া আছে, এটাই সিলেক্ট আছে। এখন এটা যদি আমরা লঞ্চ করি, এই দেখেন লঞ্চে ক্লিক করি, লঞ্চ, কিছুক্ষণ সময় লাগবে, ব্রাউজার লোড হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, ব্রাউজার লোড হবে। দেখেন আমার এটা কিন্তু লোড হয়েছে ব্রাউজার নিয়ে। এখন দেখেন আমার এখানে কি আছে, লোকাল হোস্ট 3000/index.html, এখন কিন্তু লাইভ সার্ভারের আন্ডারে আছে, এটা লোকালি, কিন্তু এটা অটোমেটিক্যালি এখন লোড নিবে। আর আমার আগের ফাইলটা ছিল কিন্তু এইটা, এই যে এটা কিন্তু আমার আগের ফাইল, নতুনটা কিন্তু এটা কিন্তু আমার নতুন। ঠিক আছে, যদি আমি টোটাল কেটে দিই তাহলে আরো ভালো বুঝতে পারবেন, যে দুটাই কেটে দিলাম, আমার টোটালি নাই এখানে কোনো ফাইল। দেখেন কোনো ফাইলই নাই আমার এখানে। এখন যদি আমি এখানে যাই, ব্রাউজার সিনসে গেলাম, স্টার্ট ফাইল তো আমার এটাই সেট করাই আছে অলরেডি। আমি এখান থেকে লঞ্চ,
লঞ্চে ক্লিক করলাম, একটা উইন্ডো আসলো। এখন দেখবেন কিছুক্ষণের ভিতরে আমার ব্রাউজার লোড হবে, একটু সময় লাগে, কয়েক সেকেন্ড। আচ্ছা, এখন আমার দেখেন একটা লোড হয়ে গেছে। এখন আমি যা কিছু পরিবর্তন করব, এখানে আর আমার আসা লাগবে না, কোনো রিলোড করা লাগবে না। এখন দেখেন একটু চেঞ্জ করি, সাপোজ যেমন ক্যাপশন, ডাটা টেবিলের জায়গায় স্টুডেন্ট টেবিল দিলাম, ধরে নিন স্টুডেন্টস টেবিল। এটা এখান থেকে সেভ দিলাম, কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে এখানে চেঞ্জ হবে। দেখেন আমি এখান থেকে কিন্তু রিলোড করি না, এখানে স্টুডেন্ট টেবিলটা হয়ে গেছে। ওইখান থেকে যা করবো অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হবে, আপনাকে আর কষ্ট করে রিলোড করা লাগবে না, বা দেখা যাচ্ছে অনেক সময় রিলোড করতে ভুল হয়ে যায়। এখান থেকে সেভ করছেন, বাট এখান থেকে রিলোড না করেই আউটপুট দেখতে পাচ্ছেন। এখন আর এই প্রবলেমটা হবে না। এখানে লিখে কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে আপনার ব্রাউজার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এখন এটা লাইভলি কাজ করবে, লাইভ সার্ভারের মতো কাজ করবে, এটা সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। তো এর জন্য যে প্যাকেজটা ব্রাউজার সিনস প্যাকেজটা দিয়ে রাখবেন, এবং ব্রাউজার সিনস প্যাকেজটা কিভাবে ব্যবহার করবেন সেটা আশা করি বুঝতে পারছেন। ব্রাউজার সিনস প্যাকেজটা কিভাবে করবেন, এইভাবে অনেক কিছু আমরা একত্রিত করার পরে আমাদের কাজের গতি বেড়ে যাবে। অনেক কিছু যখন অ্যাড করব তখন আস্তে আস্তে আমরা খুব দ্রুত কাজ করতে পারবো। তবে হ্যাঁ, এটার জন্য একটু সময় লাগবে। আপনারা যখন আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন, 4 দিন 5 দিন সর্বোচ্চ, এর ভিতরে আপনার কোডিং এর সাথে মোটামুটি যারা বিগিনার আছেন আপনারা ইউজ টু হয়ে গেলে খুব দ্রুতই কাজ করা যাবে। আমরা খুব দ্রুত কাজ করতে পারবো। যখন কোড একটু বুঝে যাবেন আপনারা, তখন আমরা খুব দ্রুত কাজ করতে পারবো। প্রথম প্রথম একটু আনইজি লাগবে, কিন্তু পরবর্তীতে আর প্রবলেম হবে না। আচ্ছা, আমি এটা টোটালি এটা ই করা আছে। এখন আমি হচ্ছে আপনাদের এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন যে আসলে কোনো প্রবলেম হয় কিনা এতটুকুর ভিতরে। আর আপনাদের যেটা থাকবে সেটা হচ্ছে এখান থেকে কিছু ট্যাগ আপনারা নেক্সট ক্লাসের জন্য দেখবেন, কাজগুলো দেখে আসবেন যাতে আমার কাজ করতে সুবিধা হয়, দ্রুত কাজ হয়, ঠিক আছে? সেটা হচ্ছে ফর্ম রিলেটেড। একটু HTML এ যাবেন, যেই জিনিসগুলো একটু দেখবেন, এটা হচ্ছে এখান থেকে টেবিল আমরা দেখলাম, টেবিলে যে এখান থেকেও দেখতে পারেন আপনারা HTML এর ভিতরে এখানে টেবিল, অথবা স্ট্যাটিক ক্যাটাগরিতে গিয়েও টেবিল অপশন পাবেন। এখান থেকে টেবিলটা দেখবেন, টেবিলের ভিতরে গেলে টেবিলের সম্পর্কে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে প্যারাগ্রাফ, হেডিং, টেডিং, অ্যাট্রিবিউট এগুলো আমরা সবই দেখেছি, ইমেজ দেখেছি। আচ্ছা, ফর্ম, আপনারা ফর্মটা খুব ভালোভাবে একটু দেখে আসবেন। এই ফর্মের যতটুকু পারেন মানে জাস্ট একটু চোখ বুলিয়ে আসবেন, ঠিক আছে? একটু চেষ্টা করবেন চোখ বুলিয়ে আসবেন যাতে দ্রুত কাজ করা যায়। ইনপুট টাইপ গুলো, ফর্মের ইনপুট টাইপ, অ্যাট্রিবিউট এইখানে যেগুলো আছে একটু জাস্ট দেখবেন যাতে আমি দেখাইলে বুঝতে পারেন। মুখস্থ করতে বলছি না, আপনার কঠিন ভাবে কোনো কিছু নেওয়ার দরকার নেই, আপনি জাস্ট একটু দেখে আসবেন যে কি কি আছে এর ভিতরে। যে ফর্মে ঢুকলেন, এখানে HTML ফর্ম, ফর্মের ভিতরে কি কি দেওয়া আছে, বা ট্রাই টু ইয়োরসেলফ, তাহলে একটু দেখে আসলেন এগুলো। the input type কি আছে, ইনপুট টাইপ টেক্সট, রেডিও, টাইপ চেক বক্স, টাইপ সাবমিট, টাইপ বাটন, এই টাইপ গুলো একটু দেখলেন। কোনটার ডেসক্রিপশন কি আছে একটু দেখলেন, এবং স্যাট একাডেমিতে এর থেকেও ভালোভাবে দেওয়া আছে। এটা ফর্মের কি কি অ্যাট্রিবিউট আছে, যে নিচে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মানে কি এটা আমরা জানি, অ্যাট্রিবিউট অর্থাৎ কাজকে বাড়িয়ে দেয়। এখানে ইনপুট টাইপ, লেভেল কি কি দেওয়া আছে এটা আপনি বুঝবেন না এখন, হয়তো বোঝার দরকারও নাই আপনার এইগুলা, ঠিক আছে? এই যে HTML ইনপুট টাইপস, কত প্রকার টাইপস আছে ইনপুটে, এই সমস্ত টাইপ দেওয়া আছে। হয়তো আমরা এত টাইপ আমরা দেখতে পারবো না, ঠিক আছে? কিছু টাইপ আমরা এখানে দেখবো, সমস্ত টাইপ গুলো একটু আপনারা প্র্যাকটিস করবেন এগুলো, কারণ এগুলোতে এত টাইপ দেখানো হবে না। কিছু যতগুলো টাইপ আমাদের সচরাচর লাগবে সেই টাইপ গুলো আমরা দেখবো। যেমন বাটন লাগবে, চেক বক্স লাগবে, আমাদের ডেট লাগবে, তারপরে লোকাল টাইম ডেট আপনারা ইউজ করতে পারেন, ইমেইল লাগবে, আমাদের ফাইল লাগবে, তারপরে আমাদের লাগবে নাম্বার লাগবে, পাসওয়ার্ড লাগবে, রেডিও লাগবে, রিসেট লাগবে, সাবমিট লাগবে, সার্চ লাগবে, যেগুলো আমাদের লাগবে সেগুলো আমরা ব্যবহার করব। কিন্তু অনেক টাইপ আছে, তো এই টাইপ গুলো আপনি একটু দেখে আসবেন, বা জাস্ট আমি মুখস্থ করতে বলছি না, দেখবেন অথবা দুই একবার লিখতে পারেন, এটা বলছি আপনাদের। ওকে, ফর্ম রিলেটেড সমস্ত কিছু আপনারা দেখে আসেন, আমরা নেক্সট ক্লাসে সমস্ত কিছু ফর্ম রিলেটেড আলোচনা করব, ফর্ম রিলেটেড। ওকে, আর আনুষঙ্গিক যেটা আছে, যেমন এর সাথে আছে আপনার ভিডিও আছে, অডিও আছে, এগুলো আমরা দেখবো। এই যে এখানে ভিডিও, অডিও, এগুলো দেখা লাগবে না, আপনারা ফর্ম রিলেটেড দেখলেই হবে।
ভিডিও অডিও গুলো আমরা দেখবো। ওকে, মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। আর আমাদের পরবর্তীতে HTML লাগবে, আমাদের অনেক ট্যাগ আমরা যেগুলো হয়তো এখন দেখছি না, বাট ওইগুলো আমাদের কাজের ক্ষেত্রে চলে আসবে। ট্যাগগুলো আমাদের ওই ট্যাগগুলো আমাদের কাজের ক্ষেত্রে চলে আসবে। তো ট্যাগগুলো জাস্ট নাম একটু মনে রাখবেন, আপনার কোনটা কি কাজে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, এগুলো আমরা দেখতে পারবো। যেমন সিম্পল একটা জিনিস দেখেন, যে এখানে যদি আমরা একটা দেখি যে ডিটেলস, একটা ট্যাগ ছিল কিন্তু আপনাদের ডিটেলস একটা ট্যাগ ছিল। তো ধরে নেন ডিটেলস ট্যাগে আমি কি করলাম, একটু প্যারাগ্রাফ দিলাম। লরেমের কত ওয়ার্ড দিব, সাপোজ 10 ওয়ার্ড, লরেমের 10টা ওয়ার্ড নিছে অনলি। আচ্ছা, ওকে। তো এখন দেখেন এই যে ডিটেলস ট্যাগের ভিতরে আমরা রাখলাম, দেখেন এই যে লরেমের যে আমরা ড্যামি ওয়ার্ড গুলো নিচ্ছি, এটা হচ্ছে ড্যামি ওয়ার্ড বলা হয়। তো এই যে যেগুলো নিচ্ছি এগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারছি, ঠিক আছে? যে লরেম আপনি কতটুকু নিবেন, যে 30 ওয়ার্ড নিবেন না 50 ওয়ার্ড নিবেন, কত ওয়ার্ড আপনি নিবেন, সেটা কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপর আমি 40 ওয়ার্ড নিব লরেমে, দেখেন 40 হয়ে যাবে, 40 ওয়ার্ড এখানে আসবে। এটা আপনি কন্ট্রোল করতে পারবেন কত ওয়ার্ড নেবেন। তো এটা ডিটেইলস দিলাম। এখন দেখেন আমি রিলোড করি, যদি সরি সেভ দেওয়ার সাথে সাথে চলে আসছে আমার, তো এটা লাইভে আছে। দেখেন ক্লিক করলে আমার এটা হচ্ছে, আর এক ক্লিক করে এটা চলে যাচ্ছে, ঠিক আছে? এখন এখান তো লেখা আছে ডিটেইলস, আমি এখন রিড মোর তো লিখতে পারেন এখানে, তাই না? যে রিড মোর লিখে দেবো এখানে, বা মোর ডিটেইলস এভাবে দিতে পারি। তো এটার জন্য দেখেন ডিটেইলস ট্যাগের কাজ হচ্ছে এটাকে একবার হাইড একবার শো করা, এটা ডিটেইলস ট্যাগের কাজ। তো আপনি যদি এটাকে করতে চান যে এখানে কিছু লিখবেন, তো এর জন্য কিন্তু আপনাকে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে। ডিটেইলস এর ভিতরে সামারিতে যদি লেখেন যে রিড মোর, সাপোজ রিড মোর লিখে দিলেন এখানে সামারি, এটা দেখেন অটোমেটিক রিড মোর হয়ে গেছে। ওখান থেকে সেভ দেওয়ার সাথে এখানে রিড মোর ক্লিক করেন, রিড, এটা দেখতে পাচ্ছেন এক ক্লিকে দেখাবে, এক ক্লিকে হাইড হয়ে যাবে, ঠিক আছে? এটাকে কাজ হচ্ছে এটা। তো এই ট্যাগটা কিন্তু চেঞ্জ করার জন্য এটা লাগলো, ওকে। এছাড়া আরো আছে, যেমন এইভাবে আপনার যেমন ফিল্ড সেট ট্যাগ আছে, ফিল্ড সেট ট্যাগ দেওয়ার সাথে সাথে আপনার একটা ফিল্ড তৈরি হয়ে যাবে এভাবে। তো এগুলো আমাদের বিভিন্ন কাজে লাগবে। যেমন এই ফিল্ড সেট ট্যাগটা কোন জায়গায় আমি আপনাদের একটু দেখাই, যেমন এটা কোথায় লাগছে। এই ফিল্ড সেটের ভিতরে আমি কোনো নাম দিতে চাই, ধরে নিন আমি একটু কিছু লিখে দিলাম এর ভিতরে, এটা কিছু লিখে দিলাম, এটা একটা দিলাম। আর রিড মোড কিন্তু আলাদা, ফিল্ড সেটটা আলাদা। একটু ব্রেক রাখি তাহলে বুঝতে পারবেন, কিন্তু দুইটা ব্রেক দিই, একটু ফাঁকা করে রাখি যাতে বুঝতে পারেন। ওকে, এতক্ষণ রিলোড দিয়ে তো এখন আবার কার্সর এখানে চলে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এটা দিলাম। এখন দেখেন যে এখানে ফিল্ড সেটার এখানে যদি আমি দিই লিজেন্ড ট্যাগ ব্যবহার করি, এখানে দিই প্যারাগ্রাফ লিখে দিলাম, দেখেন এখানে প্যারাগ্রাফ চলে আসছে লেখাটা সুন্দরভাবে এখানে। এখন এটাকে আপনি সরাইতে পারেন, ডিফল্ট ভাবে বামে আছে, সেন্টার রাইট বাটনে নিতে পারেন, আপনি অ্যালাইনমেন্ট করে নিতে পারেন এটাকে, ঠিক আছে? এটা অ্যালাইনমেন্ট করলে সরে যাবে। তো এই যে সিম্পল এই জিনিসটা দেখেন, এই জিনিসটা কোথায় আছে, যেটাও দেখি আপনারা এলডিপি যে রেজিস্ট্রেশন করেছেন এখানে সম্ভবত থাকার কথা, যে কোর্স রেজিস্ট্রেশন, এই দেখেন ডেট অফ বার্থ, এই যে ডেট অফ বার্থ, এটা দেখেন ফিল্ড সেট করা, কিন্তু এই যে ফিল্ড সেট চারিপাশে দেখেন একটা দিয়ে এখানে যে লেখা, এই যে জিনিসটা, এটা কিন্তু এটাই কিন্তু এটা বড় আছে, তাই এই জন্য সিএসএস যখন করবো তখন সবকিছু আমরা কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসই এভাবে কাজ করে, এবং আপনারা একটু দেখতে হবে যে অনেক জিনিস আছে তো যেগুলা ডিটেলস হয়তো বিস্তারিত এভাবে সম্ভব না, কারণ হয়তো দেখতে গেলে হয় আপনাদের ওভার হয়ে যাবে ওইটা, এবং আমাদের অলরেডি সময় কম আছে। তো আপনারা একটু যেহেতু সময় পাচ্ছেন, একটু চেষ্টা করবেন আপনারা, যেহেতু আপনাদের কিভাবে চলতে হবে যখন বুঝতে পারছেন, তখন কিন্তু আপনারা আনুষঙ্গিক কিছু জিনিস শিখতে পারবেন, এবং আপনাদের সোর্স দেওয়াই আছে,
যে আপনারা W3 স্কুল এবং স্যাট একাডেমি ওটা থেকে বাংলায় পাবেন, এখান থেকে ইংলিশে পাবেন। তো যেটা যার কাছে যেটা মনে হয় এবং এখান থেকে একটা ভালো লাগে কি এখান থেকে আপনি ট্রাই করতে পারেন নিজেই। এখন দেখেন যে কোনো কিছু সাপোজ যে টেবিলের ক্ষেত্রে যান, আপনি টেবিল যেহেতু দেখছেন টেবিলে যান। টেবিলের এখান থেকে গেলে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এখন যদি আপনি ট্রাই ইট ইয়োরসেলফ এ যান, ট্রাই ইট ইয়োরসেলফ। এখন দেখেন এখানে অবশ্য CSS কোড ইউজ করা আছে, মানে শুধু টেবি না, এখানে স্টাইলতে CSS কোড দেওয়া আছে। আমি CSS টা অলরেডি মুছে দিই। দেখেন বাম পাশে কোড আর ডান পাশে আউটপুট। রান করি এটা নরমাল। এই দেখেন কোড আর এই পাশে আউটপুট। আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, কিছু দিয়ে রান করলে এই পাশে আউটপুট চলে আসবে। এখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন আপনি, ঠিক আছে? এখানে ব্যাক টু HTML টেবিল, এটাতে ব্যাক চলে যেতে পারবেন। আমার ভালো না লাগলে আপনি এটা কেটে দিতে পারবেন, এটা কেটেও দিতে পারেন, ক্লোজ করে দিতে পারেন। তো এখান থেকে প্র্যাকটিস করা যায়, এখান থেকে সরাসরি। তো সেই হিসেবে আশা করি এই সোর্স থেকে আপনারা একটু দেখেন, আশা করি দ্রুত আমাদের কাজ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ফর্মটা একটু দেখে আসবেন। আমি বলছি না ফর্ম আপনাদের পাঠতে হবে, জাস্ট দেখে আসবেন কি কি আছে ফর্মে, কি কি আছে এর ভিতরে একটু দেখে আসেন, যাতে সুবিধা হয় আমাদের। ভাই একটু প্রবলেম ছিল। স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ ভাই।